টপিকটা আমরা মূলত এটা আজকে মূলত পড়বো আমরা হচ্ছে এটা তোমার যে বেসিক প্রপার্টিজ এন্ড এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেশন, যে ধরো অ্যাপ্লিকেশন বড় হাতের দিয়ে লিখতে অ্যাপ্লিকেশনস। নতুন একটা গণিত তৈরি করলেও কিন্তু এর কোনো অ্যাপ্লিকেশন নেই। অ্যাপ্লিকেশন মানে ধরো ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন মানে গাণিতিক সমস্যা সমাধানের অ্যাপ্লিকেশন। বেসিক প্রপার্টিজ অ্যান্ড অ্যাপ্লিকেশনস, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, ধরো অ্যাপ্লিকেশন অফ কনগ্রুয়েন্স, সেটা ধরো কনগ্রুয়েন্সি বোধহয় নাকি কনগ্রুয়েন্স, এটা আমরা পড়বো আমরা। ঠিক আছে, আরো কোনো প্রশ্ন আছে নাকি? গত দিনের আমরা আলোচনা করছিলাম, করতে পারো কিন্তু। না স্যার, কি জানি ঈদে আসেনি আজকে বোধহয়, না কি জানি হাফিজুর রহমান দেখি পাওয়া যাচ্ছে না। হাফিজুর রহমান নেই। হাফিজ কি মানে কি বলে যে ঈদার কাছ থেকে আলামিনের কাছ থেকে হেল্প নেয় একটু, না আলামিন? জি স্যার। হ্যাঁ হাফিজকে খুঁজতেছিলাম আর কি, আসছে তুমি এখন? হ্যাঁ জি স্যার, একটু জয়েন করতে লেট হয়ে গেছে। যাক, যেমন এই যে ধরো আমরা মূলত আমরা কনগ্রুয়েন্স কি বুঝতে পারছি যে দুটো সংখ্যার ডিফারেন্সকে আমরা যদি আরেকটা পজিটিভ ইন্টিজার দিয়ে ধরো মেজার করতে পারি, ফিক্সড পজিটিভ ইন্টিজার দিয়ে, তখন আমরা বলি যে এ কনগ্রুয়েন্ট বি, মডুলো সেই ওই সংখ্যাটা। তাহলে আমরা মূলত আমাদের মূল মানে ও সরি ভুলে গেছি যে ওই যে আমি তোমাদেরকে ধরো রিকোয়েস্ট করছিলাম যে কার্ল ফ্রেডরিক গাউসের ওই এক পেজ পড়ার জন্য। কেউ কি পড়ছো নাকি? কেউ বলতে পারবা গল্প? তাহলে 2 মিনিট সময় তার জন্য, 2-3 মিনিট ধরো বাংলাতেই যদি বলো আমরা সবাই শুনবো। কেউ পড়ছো? হ্যাঁ কি মৃণময়ী পড়ছো নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ নাকি? না স্যার, দেখা হয়নি। দেখোনি? হ্যাঁ, ওটা দেখা খুব ইম্পর্টেন্ট, খুবই মজার আর কি। তুমি আসলে ওরকম পড়লে অনেক ইংলিশও শিখতে পারবা। তারপরে তুমি মানে বিশ্ববিখ্যাত একজন ম্যাথমেটিশিয়ান সম্বন্ধে কেউ কি পড়ছো নাকি? এর ভিতরে আজকে যে কয়জন আছে, আমি সহ ধরো 18 জন আছি, এই 17 জন তো ওনারা আছে। স্যার অল্প একটু পড়ছি স্যার। তো সেইটুকুই বলো দেখি, 1 মিনিটে 1 মিনিটেই বলো, আমরা শুনি দেখি বাংলাতে। হ্যাঁ, কি পড়ছো বল? মানে ছোট ক্লাসে স্কুলের টিচারকে স্যার একবার অ্যাস্টনিশড করে দিয়েছিল, যেটা মানে 1 থেকে 100 পর্যন্ত মানে বিজি ওয়ার্ক টিচার দিছিল, সেটা সে মানে ক্লাসের মধ্যেই করে দিয়ে দিয়েছিল। মানে 2-3 মিনিটেই করে ফেলছিল মাত্র। জি স্যার, অল্প সময় করে দিয়েছিল, তখন টিচার মানে সারপ্রাইজ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে ওটা হচ্ছে ওনার মানে প্রথম, মানে আসলে উনি যদি মানে কি বলে, অনেক অনেক কিছু আছে যে গড গিফটেড বলে, তো বুঝতে পারছো? মানে গড গিফটেড ম্যারিটরি আসেনি, আসলে তা না। আমি নিশ্চিত যে গড গিফটেড বলে কথা না, আমি নিশ্চিত যে স্যার গড গিফটেডই হবে, মানে অল্প বয়সে এত বড় ধরনের জটিল কমপ্লেক্স ম্যাথ সলিউশন করা। না, এক্সেপশনাল মানুষ আছে কিছু, তার ভিতরে উনি অবশ্যই সেই সেরকম না। আসলে ওই জিনিসটা কিন্তু সহজ, ধরো উনি যখন দেখাইছিল আমরা পৃথিবীর সবাই জানি, কিন্তু ওই যে ওইটা আমরা অনুভব করতে পারিনি। এই অনুভব করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরো ওরা কিন্তু ছিল, তাই না? ওই ঘটনাটা সে ঘটাতে পারছিল, সে দেখাতে পারছিল যে উল্টা করে লিখলেই ভীষণ একটা ব্যাপার অনেক ইজিলি করে ফেলতে পারি আমরা, তাই না? জি স্যার, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে যে কোনো ইনোভেশনের এটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমার, যে তুমি মানে প্রকৃতিতেই সবকিছু আছে, তুমি সেটা ধরো এই যে কি বলে যে আমরা ধরো কি বলে যে এই যে আমরা যে তোমরা তো জানোই যে এই যে ফিশন বা ফিউশন বিক্রিয়ার মাধ্যমে যে পরমাণুকে ধরো কি বলে যে বড় বড় আমরা হাইড্রোজেন বোম বলো, অ্যাটম বোম বলো বানাই না, তাই না? আসলে ওই অণুপরমাণু তো পৃথিবীতে ছিলই, এবং অণুপরমাণুর ভিতরে ওই শক্তিও ছিল, কিন্তু ধরো কিন্তু সেটা ধরো কেউ বের করতে পারছে, কেউ অনুভব করতে পারছে ওটা, তাই না? সেটাই তো ইম্পর্টেন্ট। তো উনি ওরকম ধরো, হ্যাঁ এখন আমাদের ধরো ধরো ওই রকম তো আমরা ধরো আমাদের ওই রকম তো ফ্যাসিলিটিস নেই আমাদের দেশে গবেষণাগারে, কিন্তু আমরা চাইলে ম্যাথমেটিক্সে, কিন্তু ম্যাথমেটিক্স চর্চা করতে তোমার গবেষণাগার লাগে না, কিন্তু তোমার যুক্তি, তুমিও অনেক বড় নতুন একটা ম্যাথমেটিক্স তৈরি করে ফেলতে পারো।
এই যে ধরো এই কনগ্রুয়েন্সের এই ব্যাপারটা কিন্তু সব সব ছিলই, আজকে দেখো আমি দেখাবো, দেখো কিন্তু কেউ পৃথিবীর কেউ এই 4000 বছরে কেউ ফিল করতে পারেনি, পৃথিবীর কোনো মানুষ, কিন্তু সে ফিল করছে। আসলে আমি এখনো বলিনি সে কি কাজটা করছিল, খালি আমরা একটা শব্দ বলছিলাম তোমাকে। ও সরি, আজকে বইটা বোধহয় বের করা হয়নি আমাদের, না বইটা দাঁড়াও দেখি, সরি আমি একটু বইটা বের করতে হবে না, বইটা বোধহয় বের করিনি, বইটা আমাদের লাগবে। নাম্বার থিওরি কোথায় আছে, নাম্বার থিওরি কই গেল, বইটা বের করিনি, সরি। নাম্বার থিওরি, এই দেখুন নাম্বার থিওরি, এই যে হ্যাঁ, তো আমি পড়ছিলাম ওই পেজে বের করা আছে। আসলে সে কি কাজ করছিল আজকে আমরা দেখাবো, আসলে বুঝতে পারবা তোমরা। তোমরা অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যেহেতু সময় তো মোবাইলেই তোমরা পড়তে পারো, এই যে মাঝে মাঝে ফেসবুক দেখার মাঝে মাঝে ধরো একটু পড়লে জাস্ট এই যে এই একটা পেজ আর কি, দেখবা খুব মজা পাবার। এবং অনেক সুন্দর সুন্দর তোমার ইংরেজি শব্দ আছে, তুমি অনেক শব্দের অর্থ জানো না, আমি অনেক শব্দের অর্থ জানতাম না ইংলিশ। আর কেউ পড়োনি নাকি? হুম, পলাশ সাহেব কি খবর, পড়ছে নাকি পলাশ? না পলাশ আসেনি আজকে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ না তোমার স্যার, লেকচার তোমার করাই নাই স্যার। তাহলে এই জন্য জাস্ট এটা চেষ্টা করো, একটু রিকোয়েস্ট করে এটা পড়ার, এই যে জাস্ট একটা পেজ, অনেক ভালো লাগবে আর কি। হ্যাঁ জি স্যার, ঠিক আছে। সেই এই জাস্ট এই এক পেজ, এক পেজ, দুই পেজও না বোধহয়, এক পেজই বোধহয়, তাই না? আর কেউ পড়োনি নাকি? হুম, কে পড়ছে? আর কে পড়ছে? কার নাম বলবো? হাফিজুর রহমান পড়ছে নাকি? নাকি না স্যার, পড়া হয়নি। কেউ পড়োনি নাকি এটা এক পেজ? যাই হোক, অবশ্যই রিকোয়েস্ট করবো যে পড়বা, এটা জানা দরকার অবশ্যই, দেখবা। এই গল্পটা শুনছিলাম স্যার, এই যে না আশাফুল হক স্যার। আরো অনেক গল্প আছে তোমার, ধরো আশাফুল হক স্যার এই যোগের গল্পই বলছিল না? জি স্যার। তোমাকে ফিল করতে হবে এইটাকেই কিন্তু আমরা এখন সূত্র হিসেবে আধুনিক ম্যাথমেটিক্স ব্যবহার করি। এই যে তোমার এই সূত্র আমরা কি ক্লাস 9-এ পড়ছি না, এটা শান্ত ধারায় বা সমান্তর ধারায়, এই যে, তাই না? এই তাও আসলে ক্লাস 2-তে থাক বা 3-তে থাকতে তোমার সেই সূত্রকে, আসলে এই সূত্রকে সে বের করছিল। হুম, আরো অনেক সুন্দর দেখো যে এই যে আছে জিনিস, আমি এগুলো অনেক কিছু বুঝি না, তোমরাও বুঝবো না, কিন্তু তোমাকে পড়তে হবে। যে এ কিন্তু মানে আসলে কমপ্লিট ম্যাথমেটিশিয়ান বলে, ম্যাথমেটিক্সের সব শাখায় এর দখল ছিল। কিন্তু আর এ কিন্তু এই যে বিরাট একটা উক্তি বলছিল, তাই না? ম্যাথমেটিক্স ইজ দ্য কুইন অফ দ্য সায়েন্সেস অ্যান্ড দ্য থিওরি অফ নাম্বারস ইজ দ্য কুইন অফ ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স, হ্যাঁ, যাক আমরা এই যে পড়লাম যে আমরা কিন্তু বারবার বলছিলাম যে সে কিন্তু এইটাকে অনুভব করছিল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে যদি ধরো আমি ধরো সাপোজ যদি আমি বা ধরো কি অন্য কেউ ধরো সুব্রত স্যারই যদি জিজ্ঞেস করে, ধরো সুব্রত স্যারকে চেনো না তোমরা, নাকি চেনো না জানি না আমি সঠিক। চিনি স্যার। সুব্রত স্যারকে চেনো তো না? আমি যদি বারবার ডিপার্টমেন্টে আসেনি স্যার। আমি যদি বারবার সুব্রত স্যারের কথা বলি, কারণ আমি অনেক অনেক কিছু শিখছি স্যারের কাছ থেকে। হুম, কত কিছু। তো আমাদের আমাদের এরকম স্যার অল্প, আমরা যখন ছাত্র ছিলাম মাত্র 1 বছর পরেই স্যার রিটায়ারমেন্টে চলে গেছিল। তারপর ওই যে স্যার মাঝে মাঝে আসতো, স্যার কিছু বলতো, ওগুলো নিয়ে ভাবতাম, স্যারের কাছে আবার প্রশ্ন জিজ্ঞেস করতাম, অনেক কিছু শিখছি আর কি। সেই আসলে কিন্তু সে এই কাজটা করছিল, যে আমরা বলি, সরি এটা তো না, কইগুলো সে প্রথম লাইন কইগুলো, সরি এই লাইন না, সরি, এই যে অ্যানাদার অ্যাপ্রোচ টু ডিভিজিবিলিটি কোশ্চেন। মানে এই যে তোমাকে যদি কেউ ধরো জিজ্ঞেস করে, হয়তো আমি জানি না কেউ জিজ্ঞেস করবে না, হয়তো আমি ভাবা বলে থাকলে জিজ্ঞেস করতে পারি যে কনগ্রুয়েন্সের ডেফিনেশন সবাই পারে বলতে, কিন্তু কনগ্রুয়েন্স দিয়ে কি কাজ হয়েছে, সে কি করছিল, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? যে তোমার ভাগের, ধরো ভাগকে সে অন্যভাবে, মানে অন্যভাবেও না, জাস্ট রিমাইন্ডারের সাহায্যে ভাগকে সে যেখানে আমরা নির্ণয় করি, সেটাই আসলে কিন্তু থিওরি অফ কনগ্রুয়েন্স তোমার, যে অ্যানাদার অ্যাপ্রোচ। এই যে হয়তো একবার পড়ে এই লাইনটা বোঝা যায় না, ইভেন আমিও এই যে পড়ার আগে বুঝতে পারিনি, একবার পড়ে এই লাইন 2-3 বার পড়ার পর, তারপরে ভিতরে পড়ার পর সেটা বুঝতে পারছি আসলে এই কথা, এর কথা এটা। Another approach to divisibility question is through the arithmetic of remainders. আসলে আজকে আমরা দেখবো সেটা। হুম, তো তোমাকে যদি এক কথায় কেউ বলে যে আসলে থিওরি অফ কনগ্রুয়েন্স কি, তোমার তুমি যদি বলো যে এ আর বির ভাগ বিয়োগফল যদি তোমার এন দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা বলবো এ কনগ্রুয়েন্ট
বি মডুলো এন, এটা আসলে হ্যাঁ, ঠিকই আছে, এটাই ডেফিনেশনই, কিন্তু কিন্তু ওই ডেফিনেশনে সে কেন দিছিল, সে এইটাকে ফিল করছিল তাই, যে আমরা ভাগফলের সমাধান মানে ভাগফলকে ব্যাখ্যা করতে পারি, মানে ভাগের যে প্রশ্নটা সেটাকে এই যে রিমাইন্ডার্স এর সাহায্যে আমরা ই করতে পারি। সেটা আমি বলবো দেখ মানে কেমন করে আসলে পারি, যে ভাগফলকে না জেনেও আমি, যে ভাগফলকে না জেনেও, হ্যাঁ হ্যাঁ যখন বললাম এক সেকেন্ড বলি তাহলে এখন বুঝতে পারবা তোমরা, আমি জানি। ধরো এই যে সেটা আমি আজকে দেখাবো, যে ধরো ডিভিশন অ্যালগরিদমে কি ছিল বলো দেখি, যে ডিভিশন অ্যালগরিদমে কি ছিল বলো দেখি, ধর আমরা কিছু লিখলাম না, যেহেতু তোমরা জানো এটা ডিভিশন অ্যালগরিদম, যে এ সমান সমান তুমি এরকম লিখতে না, ধরো কিউ কি দেবো এন প্লাস আর, বলো দেখি তুমি এই যে কিউ কে যদি না জানতে আর কত কি বলতে পারতে কোনোদিন, বলো দেখি। না স্যার বলা সম্ভব না। হ্যাঁ না জানলে স্যার আর বের করা সম্ভব হতো না স্যার। তুমি যদি ভাগফলকে না জানতে তাহলে কি আর কে আর কত কি বলতে পারতে? আসলে আসলে গাউস এই কাজটাই করছে, যে এই কিউ কে না জেনে তুমি কিউ কত তুমি জানো না, কিন্তু আর কত বলে দিতে পারবা। এটা হচ্ছে মানে মানে কি বলে যে মানে আমরা তো থিঙ্কই করতে পারি, মানে জিনিয়াস, এক জিনিয়াস জিনিয়াস ব্যাপার, মানে ব্রেক থ্রু। এই কাজ এটাই সে ফিল করছিল, যে কিউ কত আমি জানি না, কিন্তু আর কিউ কে না জানি আমি আর বলতে পারি। কিউ কিন্তু ভাগফল, অর্থাৎ ভাগফলকে তুমি মানে এক্সপ্লিসিটলি বের না করেও তুমি আর কত বলে দিতে পারবা। ধরো এই যে আর কি, আর তো তোমার ভাগ শেষ না নাকি, আর তো তোমার ভাগ শেষ। আর এর মান যদি তোমার 0 হয়, কিউ কত তুমি জানো না, ধরো আর এর মান যদি তোমার 0 হয়, তাহলে তো তুমি চোখ বুঝে বলে দিতে পারবা যে এ দ্বারা এন দ্বারা এ হচ্ছে বিভাজ্য, তাই না নাকি, যে এন ডিভাইডস এ নাকি। কিউ কত 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 আমি কিছু জানি না, কিন্তু আর আমি তো কোনোভাবে নির্ণয় করে ফেলছি আর হচ্ছে 0 তোমার, তাহলে কি বলতে পারবা তুমি? অবশ্যই এন ডিভাইডস এ। এই যে হাফিজুর রহমান, এই ডিভাইড চিহ্ন কিন্তু এরকম করে দিতে হবে, বুঝতে পারছো? জি স্যার। তোমার ইমেলে লিখছি আমি, নাকি বুঝতে পারছো তো, তাই না? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ এই আর হচ্ছে তোমার এই যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন বুঝতে পারবো না আমি জানি, তার একটু বললাম গল্পটা, যে সে হচ্ছে এই জিনিসটা ফিল করছিল, যে এই কিউ কে এক্সপ্লিসিটলি না জেনে আর এর মাধ্যমে, এই যে অ্যারিথমেটিক রিমাইন্ডার্স এর মাধ্যমে আমরা ভাগের অন্য একটা ভাগ করতে পারি। দেখ আমি জানি এখন বুঝতে পারবা না, দেখো আমরা আস্তে আস্তে যাই তখন বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমাদের ধরো যদি কারো প্রশ্ন না থাকে, কোনো কোনো প্রশ্ন আছে তাহলে আমরা শুরু করতে পারি। ধরো আমরা আমাদের মূল জিনিসটা হচ্ছে তোমার এইটা, তাই না? আমাদের ধরো মূল জিনিস হচ্ছে এরকম, আমরা লিখি যে এ ইজ, অবশ্যই তিনটে সমান সমান কিন্তু সমান একই রকম হবে, একটা ছোট একটা বড় না, কিন্তু ধর এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডুলো এন, এই কথাটা মানে হচ্ছে কি, এর মানে কি কি লিখতে পারবো, যে বোথ ইমপ্লাই, কি লিখতে পারবো বলো দেখি, এটা কিন্তু তোমার মাথায় থাকতে হবে। এটা মানে হচ্ছে এ আর বি এর ডিফারেন্সকে আমরা এন দ্বারা মেজার করতে পারি, মানে দেয়ার এক্সিস্ট সাম ইন্টিজার কে, দেয়ার এক্সিস্ট ইন্টিজার কে, যে এন এর সাথে গুণ করলে তোমার কি হবে, অবশ্যই কি এটা। এই পয়েন্টে কারো সমস্যা থাকে না জানি না এখনো, দেখো ফর সাম, সামিউল আসো নাকি সামিউল, জি স্যার। ফর স্যার অল, এখানে সামকেটা বুঝতে পেরেছি, কিন্তু স্যার ওখানে এ সমান কে টু কে, এখানে সামকেটা বুঝতে পারিনি স্যার। ও আমি হ্যাঁ হ্যাঁ সরি সরি, তোমারই ঠিক ছিল, আমি বোধহয় ভুল লিখছি, তাই তো, হ্যাঁ ওখানে তো সামথিং, ওখানে তো ফর অল কের জন্যই তোমার ই হবে, জি স্যার, ওটা ওইটা ইভেন, ফর এল কে সরি ফর। সরি হ্যাঁ ঠিক আছে, ফর অল কের জন্যই হবে, হ্যাঁ ওটা তো আমরা জি স্যার, ইভেন, ওটাই আমরা তো চিন্তা ইভেন নাম্বার, করছিলাম আমরা তো ইভেন নাম্বার তৈরি করছি, সরি আমি ভুল করছি, ওখানে যে তো ইভেন অনেক নাম্বার, সময়। যে কোনো কে দিলেই তোমার ইভেন নাম্বার হবে, হ্যাঁ ঠিক আছে, জি স্যার, জি স্যার, তুমি এটা ঠিক এটা আছে, আমি মানে হ্যাঁ কোশ্চেন ঠিক করতে আছে, চাচ্ছিলাম স্যার। হ্যাঁ না ঠিক আছে, তুমি হ্যাঁ তুমি ঠিক, আমি ভুল, আমি গোলমাল করে ফেলছি, হ্যাঁ সেই হ্যাঁ, ওটা ফর অল কের জন্য, হ্যাঁ ইভেন নাম্বার হবে, ঠিক আছে। এখানে তো কারোই সমস্যা নেই নাকি, এডে থাকলে এডে লিখতে পারবা, এডে থাকলে এডে লিখতে পারবা,
এটা কিন্তু ক্লিয়ার হতে হবে আগে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবো না। আমি কতদিনে বলছিলাম। এটা তো কারো প্রশ্ন আছে যারা আছো অন্তত, যে 14 জন আছো? হুম, কারো প্রশ্ন আছে? A is congruent to B modulo n, অবশ্যই A B n সবাই ইন্টিজার, কিন্তু n এর কিছু শর্ত আছে। n হচ্ছে তোমার অবশ্যই পজিটিভ ইন্টিজার এবং ফিক্সড। এরকম হলে আমরা a এইরকম লিখতে পারবো। আবার তুমি যদি কোনোভাবে এডে লিখতে পারো, তাহলে এই এখানে হলে এখানে, এই জন্য এটা কিন্তু এটাকে ইফ অ্যান্ড অনলি বলে, বোথ ইমপ্লাইজ, মানে এই দিক থেকে এদিকেও ইমপ্লাই করে, এদিক থেকে এদিকেও ইমপ্লাই করে। কারো সমস্যা নেই এটাতে, আমরা জানি এটা হচ্ছে মূল পয়েন্ট আমাদের। ঠিক আছে নাকি? দেখো এখন কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো। নাই স্যার। তাহলে যদি না থাকে তাহলে আমরা প্রথম ধরো একটা অবজারভেশন, যে প্রথম একটা থিওরাম, এটা তোমাদের বইয়ের 4.1 আছে, খুবই সহজ। আমি সংক্ষেপে সংক্ষেপে প্রমাণ করবো যাতে তোমরা বুঝতে পারো। যে বলতেছি এরকম, ধরো আমরা ধরে নিচ্ছি, ধরো এ তোমার এইরকম এ লেট, প্রথম থিওরাম ধরো এ বি, ধরো এন সবাই হচ্ছে তোমার ইন্টিজার্স, এবং ইসের খালি কিছু শর্ত আছে, যে এন হচ্ছে, আমরা এখন এন কে অনের থেকে বড় ধরতে পারি, এন গ্রেটার দেন অন অ্যান্ড ফিক্সড। ঠিক আছে, আমরা দেখাইছিলাম কতদিন ফিক্সড। ঠিক আছে, এখন ধরো আমরা বলতেছি যে এটা ধরলাম, তাহলে আমরা বলতেছি যে স্যার ওটা ফিক্সড পজিটিভ ইন্টিজার না? হ্যাঁ, এই যে ফিক্সড, এই যে এন এই গ্রেটার দেন অন দিলে কি পজিটিভ হয়ে গেল না? পজিটিভ হয়ে যাবে। জি এই যে স্যার। সেদিন যত কম লিখে পারা যায় তোমার, হ্যাঁ পজিটিভ ইন্টিজার, অবশ্যই ফিক্সড পজিটিভ ইন্টিজার, মানে এন গ্রেটার দেন 0 দিলেও হয়ে যেত। আমরা দেখলাম যে আসলে অন হলে মানে তেমন কোনো মিনিং নেই, আমাদের ইন্টারেস্ট নেই। অবশ্যই তুমি গ্রেটার দেন 0 দিতে পারো, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যেটা দিতে চাও সমস্যা নেই। হ্যাঁ, এখানে তুমি গ্রেটার দেন 0 দিতে পারো, তাহলে পজিটিভ হয়ে গেল তোমার, যাই বল। তাহলে এখন প্রথম থিওরামটা হচ্ছে এরকম, যে যদি ধরো যে আমরা এরকম করে বলতেছি যে এ, আমি সংক্ষেপে লিখতেছি, ধর এ কনগ্রুয়েন্ট, এ ইজ কনগ্রুয়েন্ট টু মডুলো বি মডুলো এন, ধরো যদি এরকম হয় যে ইফ অ্যান্ড অনলি, আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা অবশ্যই বুঝতে পারবো আমি জানি। যে ধরো কি হবে, এ ধরো এ কে এন দ্বারা ভাগ করলে, ধরো আমি পেলাম যে কিউ ওয়ান এন প্লাস আর, অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট অবজারভেশন পাইছিল এটা। ধরো আবার যদি বি কেও যদি আমি ধরো এন দিয়ে ভাগ করি, ধরো কিউ টু এন প্লাস আর, বলো দেখি এটার মানে কি, কে বলতে পারবে? এটা দেখে একটু বলতে পারবা এর মিনিং কি? এ আর বি যদি কনগ্রুয়েন্ট মডুলো এন হয়, তাহলে এইটে সত্য হয়, অথবা এটা সত্য হলে এ আর বি কনগ্রুয়েন্ট ইফ অ্যান্ড অনলি, দুই দিক দিয়েই। এটাকে যদি তুমি অ্যাজাম্পশন ধরো, এটা একবার কনক্লুশন সত্য, এটাকে যদি কনক্লুশন ধরো, এটা অ্যাজাম্পশন সত্য। এটা দেখে কি বুঝতে পারছি? এটা দেখে কি কিছু আমরা বলতে পারবো? বলো দেখি, কে বলতে পারবে দেখি? এই চেহারা আমি ঠিক লিখছি, ঠিক লিখছি, কিছু কি বলতে পারবো? যে ধরো এ কে আমরা এ আর এন, এ বি আর এন জানি আমরা, এটা মানে কি বলো দেখি? প্রথমে এটা বলো আগে, এর মানে কি বলো দেখি? এ কে কি দিয়ে ভাগ করছি বলো দেখি? এন দিয়ে ভাগ করছি। এন দিয়ে স্যার, এন দিয়ে ভাগ করে ধরো কি আইছি, ভাগশেষ, 4 ভাগশেষ হয়েছে। ভাগশেষ আছে আর। আবার যদি বি কেও এন দিয়ে ভাগ করি, তাও ভাগশেষ আছে এন তোমার দ্বারা। আর। মানে কি, এ আর বি যদি কনগ্রুয়েন্ট মডুলো এন হয়, তাহলে এ কে তুমি যদি এন দিয়ে ভাগ করো, যে ভাগশেষ পাবা, বি কেও যদি তুমি এন দিয়ে ভাগ করো, সেই একই ভাগশেষ পাবা। এটা হচ্ছে ফার্স্ট থিওরাম। আমি এখানে আর এর সত্যটা লিখে ইচ্ছা করে এখন লিখতেছি, অবশ্যই আর এর সত্যটা লিখতে হবে, যে আর হচ্ছে তোমার অবশ্যই কি 0 থেকে বড় বা এন এর থেকে ছোট, এটা ডিভিশনাল নাকি? এটা কিন্তু তাই, তাই না? নাকি বুঝতে পারো না? এটা কিন্তু কখন হয়, যদি এ কনগ্রুয়েন্ট বি মডুলো এন হয়, তাহলে তুমি এটা পাবা। যে কোনো এবির জন্য হবে না, কিন্তু এ কনগ্রুয়েন্ট বি মডুলো যদি এন হয়, তাহলে এটা হবে। দেখো আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি, এবার দেখো আমি ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিনি, ধরো যে আমি সংক্ষেপে এই যে কোথায় জানি, এটা হচ্ছে এই যে এখানে আছে, ফার্স্ট থিওরাম হচ্ছে এটা তোমার। এই যে দেখো, ফর এনি আরবিটারি ইন্টিজার এ বি, এ কনগ্রুয়েন্ট বি যদি মডুলো এন হয়, ইফ অ্যান্ড অনলি এ অ্যান্ড বি লিভ দ্য সেম নন নেগেটিভ রিমাইন্ডার
হোয়েন ডিভাইডেড বাই এন, সেই কথাই আমরা ম্যাথমেটিক্স লিখছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ম্যাথমেটিক্সে লেখা খুব ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজে না লাগে। নাকি বুঝতে পারোনি তোমরা? জি স্যার, বোঝা গেছে। যে তুমি চেক করে দেখতে পারো যে কোনো ধরো, আমরা ধরো চেক করে দেখতে পারি যে কোনো ধরো চেক পার্টিকুলারের জন্য ধরো কত কত বলতে পারো তোমার 10 আর ধরো কত নিলাম, 10 আর ধরো কথার কথা কত নেব, 4 নি। ধরো কনগ্রুয়েন্ট, এটাকে মডুলো 2 বললাম, কারণ এটা তোমরা প্রমাণ করছো সবাই। এটা অবশ্যই কি কনগ্রুয়েন্ট মডুলো 2 নাকি সত্য তো এটা? জি স্যার, জি স্যার। তাহলে এই যে দেখো 10কে যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ কত থাকবে? 0। শূন্য। 4কেও যদি 2 দিয়ে ভাগ করো ভাগশেষ কত থাকবে? শূন্য। 0। এই যে এই থিওরামটা সেটাই বলছে যে যদি তোমার a ইজ কনগ্রুয়েন্ট টু b মডুলো n হয়, যদি হয়, এটা কিন্তু সত্য হতে হবে, তাহলে তুমি a কে যদি n দিয়ে ভাগ করো তাহলে যে ভাগশেষ থাকবে, b কে যদি n দিয়ে ভাগ করো সেই ভাগশেষই থাকবে। ভাগফল কিন্তু একই হবে না কখনোই, হতেও পারে না হতে পারে, সেটা নিয়ে আমরা কোনো থিওরি দিতে পারবো না। এই জন্য আলাদা দিছি Q1 আর Q2 দিছি। কিন্তু এই যে তাহলে খুবই খুবই সহজ প্রমাণ, তোমরা এখন নিজেরাই করতে পারবা প্রমাণ। তাহলে এখানে প্রমাণ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে কিন্তু এইটা, এই জন্য আমি এটা লিখছি আজকে, যে মানে যে তুমি খুবই সহজ মনে হবে তোমার কাছে যে তুমি এইটুকু যদি বোঝো। আসলে প্রমাণের হাতিয়ার হচ্ছে এটা, এই যে কোনো প্রমাণ নেই এখানে, যত যে কোনো থিওরাম প্রমাণের হাতিয়ার হচ্ছে তোমার এইটা। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু দুই দুই দিক দিয়ে তোমাকে একবার এইটাকে ধরতে হবে সত্য, এটা প্রমাণ করতে হবে, আবার এটাকে সত্য ধরে এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি তাহলে এই একটা ভালো করে আমি দেখাচ্ছি মেকানিজমটা কি তোমার শিখতে হবে, তুমি জানো সবাই, তারপরে ওই আমার ধারণা তোমরা এখন নিজেরাই এখানে বসে প্রমাণ করতে পারবো এটা, যেহেতু সময় নেই আমাদের অত, নাহলে হয়তো তোমার নিজেদেরই প্রমাণ করতে বলতাম, এখানে মুখে মুখেই প্রমাণ করতে পারবা আমার ধারণা। ধরো এটা প্রুফ, ধরো আমরা কি ধরে নেব, প্রথমে কিন্তু অ্যাসিউম করে নেব যে সাপোজ ধরে নেব এইটা, যে এটা সত্য। ধরো এটা হচ্ছে ওয়ে, যেহেতু ইফ অ্যান্ড অনলি, যে এটাকে সত্য ধরে নিচ্ছি, তোমার মডুলো এন, এটা সাপোজ ধরে নিলাম, এটা সত্য ধরে নিচ্ছি আমরা, তাই না? তাহলে আমাকে ওটা দেখাতে হবে। ঠিক আছে, তাহলে কেমন করে দেখাবা বলো দেখি? এটা হওয়া মানে কি, এর পরের লাইন কি লিখতে পারবো, কে বলবে বলো দেখি? a equal to b plus না, ধরো আমি একটা লাইন বেশি লিখি, এটা লিখি মানে কি, এ আর বি এর ডিফারেন্স কে আমরা এ এর এন দ্বারা ভাগ করতে পারি, এন দ্বারা ভাগ করতে পারি মানে কি সাম কে ইনটু এন, তাই না? তাই না? জি স্যার। এখানে কিন্তু অবশ্যই লিখতে হবে যে অবশ্যই ফর সাম ধরো কে ইন জেড, এরে বুঝতে না পারলে কিন্তু হবে না। দেখো আমি এই জন্য বারবার বলতেছি যে এইটা মানেই হচ্ছে এর ডেফিনেশন, আর এটা মানেই আবার এটা, যেটাই বল। তো এইটা আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই আশা করি, তাই না? তাহলে দেখো এক লাইনে শেষ। ধরো এখানে আমরা কি লিখতে পারবো, এই যে ধরো এটা আমরা লিখতে পারবো, তাহলে আমাদের কি দেখাতে হবে বলো দেখি? ধরো বাই ডিভিশন অ্যালগরিদম থেকে আমরা, ধরো আমার ডিভিশন অ্যালগরিদম থেকে আমরা লিখতে পারি, ধরো ধরো বি কে ধরো আমরা এন দিয়ে ভাগ করলাম, আমি সংক্ষেপে লিখলাম যে অ্যাসিউম, এটা অ্যাসিউম কেন করতে পারি, ডিভিশন অ্যালগরিদম আছে বলে, বাই অ্যাসিউম বাই ধরো ডিভিশন অ্যালগরিদম, ডিভিশন অ্যালগরিদম ধরো অ্যালগরিদম, বানান টানান ভুল হলে তুমি ঠিক করে নিও, বাই ডিভিশন অ্যালগরিদম, ধরো এত দূরে লিখছি, সরি, বাই ডিভিশন অ্যালগরিদম, কিন্তু এটা ডিভিশন অ্যালগরিদম থেকে আমরা কি করতে পারি বলো, কি লিখতে পারবো বলো দেখি? যদি বি কে যদি ধরো এন দিয়ে ভাগ করি কি হবে, তুমি তো জানো না বি কে এন দিয়ে ভাগ করলে কি হবে, একটা ভাগফল থাকবে, একটা ভাগশেষ থাকবে, তাই না? নাকি? জি স্যার। ধরো বি কে ধরো আমি এন দিয়ে ভাগ করলাম, ধরো এখানে তো কে দিয়ে ফেলছি, কিন্তু কে আর তো তুমি দিতে পারবে না, ধরো কি দেবো, কিউ দিলাম, কথার কথা কিউ এন প্লাস আর, এরকম কিছু হবে আমরা জানি অবশ্যই, কিন্তু তোমার এই যে ঠিক আছে না, যেহেতু এন দিয়ে ভাগ করছো, বুঝতে পারছো? তাহলে এখন দেখো কি করতে পারবো, যে ধরো এটাকে যদি আমরা অন নাম দিই, এখান থেকে পেয়ে যাবো, ধরো এটাকে কিছু নাম দেবো, কারণ এটাকে আমাদের ব্যবহার করতে হবে, ধরো এটাকে একটা নাম দিয়ে যাই, ধরো এটার নাম অন দিলাম। এখানে ধরো তাহলে আমরা কি দেখতেছি, যে আমরা যদি
বি কে এন দিয়ে ভাগ করি, আর হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমরা আমাদের দেখাতে হবে যে এ কে যদি এন দিয়ে ভাগ করি, তাহলে ধরো ফ্রম ওয়ান, ধরো অন থেকে কেমন করে করতে পারি, যে ফ্রম ওয়ান ধরো আমরা কি করতে পারি, যে এ ধরো বির মান যদি বসাই দিই, তাহলে ওইদিকে চলে গেলে ধরো কিউ এন প্লাস আর, আর এখানে থাকলো তোমার কে এন। খুবই সহজ। তাহলে এ সমান সমান তুমি কি লিখতে পারো বলো দেখি, কিউ প্লাস কে এন প্লাস আর। এটার মানে কি বলো দেখি, এটা দেখে তুমি কি করতে পারছো, জাস্ট এখানে এখানে বসালাম এ সমান সমান বি প্লাস কে এন, এই বির মান বসালাম। এটা দেখে কি করতে পারছো তুমি, যে এন দিয়ে যদি এ কে ভাগ করো, ভাগশেষ কত হবে, ভাগফল কি হয়েছে সে নিয়ে আমার মাথা মাথার কোনো কাজ নেই, আচ্ছা আরই হয়েছে। তাহলে তো প্রমাণ হয়ে গেল। ধরো যে আমরা, তুমি যদি বুঝতে তোমার যদি কোনো কারণে সমস্যা হয়, তুমি এরকম লিখতে পারো যে এ সমান সমান ধরো নতুন একটা কে প্রাইম এন, ওই ডিভিশন অ্যালগরিদমের এই ফর্মে চলে আসছে। ঠিক আছে, যে হোয়ার এখানে আমরা বলতে পারি, এটা তোমরা সবাই জানো, যে তোমার কে প্রাইম ইকুয়াল টু কিউ প্লাস কে লিখছি আমি। ঠিক আছে, এত এই বাম পাশে লেখা হয়ে যাচ্ছে, সরি। কিউ প্লাস কে, এটা তোমার অবশ্যই জেড এর মেম্বার। ঠিক আছে না? তাহলে তো হয়ে গেল আমাদের, যে হুইচ ইন্ডিকেটস, কি ইন্ডিকেট করে, এভাবে করতে হবে কোনো কথা নাই, তুমি তোমার মতো আরো যুক্তি খাতা করতে পারো। হুইচ ইন্ডিকেটস, আমি বইয়ে যেমন করে আছে সেরকম করে করছি। হুইচ ইন্ডিকেটস কি, হুইচ ইন্ডিকেটস দ্যাট ধরো এ হ্যাজ দ্য সেম রিমাইন্ডার, তাই না, অ্যাজ বি। হুইচ ইন্ডিকেট, ধরো ওই যে বই লেখা আছে, আমি আর লিখলাম না, হুইচ ইন্ডিকেটস, তোমরা আমি এটা মুছে দিই, সেম। তাহলে এখন একটা অংশ প্রমাণ হয়ে গেল, কিন্তু একদিক থেকে আরেক দিক দিয়ে প্রমাণ করতে হবে তোমার। আশা করি সবাই বুঝতে পারছো, খুব সহজ। এবার তাহলে কি ধরতে হবে বলো দেখি, এবার ধরতে হবে এইটা সত্য তোমার, এইটা যে এ কে যদি এন দিয়ে ভাগ করো আর ভাগশেষ থাকে, বি কে যদি এন দিয়ে ভাগ করো আর ভাগশেষ থাকে, তাহলে তোমাকে দেখাতে হবে এ কনগ্রুয়েন্ট বি মডুলো এন, সেটা ধরতে হবে তোমার। ঠিক আছে, ধরো এই যে আমরা ধরো এটা আমরা দেখালাম, এই যে তোমার তাহলে এবার উল্টাটা ধরছো, কনভার্সলি সাপোজ বলি, যে তোমরা যেটা জানো যে সাপোজ, যে কনভার্সলি মানে উল্টা ভাবে করতেছি, কনভার্স, ওটা কি বুঝতে পারছো সবাই? এস ই বোধ হয়, বানানটা মনে হয় ভুল হয়, এস ই এল ওয়াই বোধ হয়, কনভার্সলি। ধরো সাপোজ, এবার কি সাপোজ করব, যে এ কে যদি ধরো এন দ্বারা ভাগ করি, যে ভাগশেষ থাকবে এটা আমরা ধরে নিচ্ছি যে, আবার যদি বি কে যদি ধরো এন দ্বারা ভাগ করি, সেই সেম ভাগশেষ থাকবে। ঠিক আছে, যেখানে আমাদের অবশ্যই এটা বলতে হবে কিন্তু আর এর মান হচ্ছে এই। তাহলে আমাদের, তাহলে এটা আমরা কিন্তু ধরে নিলাম, এটা সত্য ধরে নিচ্ছি। তাহলে আমাদের কি দেখাতে হবে বলো দেখি, কি দেখাতে হবে বলো, কে বলতে পারবে, এক লাইন এসে সেটা কি দেখাতে হবে আমাদের? স্যার এ আর বি এর দুটোর ডিফারেন্সটা স্যার একটা নাম্বার গুণফল ইনটু এন দেখাতে হবে। তাহলে এক লাইনে এসেই ধরো, তাহলে তাহলে আমরা যদি এ আছে আমাদের বি আছে, তাহলে এ মাইনাস বি কি লিখতে পারবো বলো দেখি, এখান থেকে ধরো কিউ ওয়ান মাইনাস কিউ টু, এন কে ধরো কমন নিয়ে নিলাম, এন প্লাস ধরো এই যে আর, জিরো হয়ে গেল তো, সরি আর তো থাকবে না তাই না, স্যার জিরো হয়ে যাবে স্যার। হ্যাঁ জিরো না হলে তো জি, আমরা স্যার। ডিবি এই কথা এরকম। তাহলে এটা কি, এটা কি যেহেতু বারবার একই কথা তো লেখা দরকার, এটা কি একটা ইন্টিজার, আমরা জানি যেহেতু কিউ একটা ইন্টিজার, কিউ টু একটা ইন্টিজার, তাহলে এটা অবশ্যই একটা ইন্টিজার। তাহলে এরকম হওয়ার অর্থ কি বলো দেখি, এটা কি ইমপ্লাইজ স্যার করে? এটা তাহলে তো কনগ্রেন্সটা স্যার ইয়ে হলো স্যার। হ্যাঁ, তাহলে এই যে এক লাইন এই লিখে দিতে পারি, এই যে, ঠিক আছে, খুবই সহজ। তাহলে এইটা প্রথম থিওরাম, কিন্তু হ্যাঁ এটা এটা দিয়ে আমরা কিছু কাজ করতে পারবো অবশ্যই, কিন্তু মূল জিনিস হচ্ছে তোমার এখন একটা, মানে এটা একটা একটা প্রপার্টি আর কি, একটা কিন্তু মেইন বেসিক প্রপার্টি, যে তোমার একটা থিওরি তৈরি করতে হলে তার কিছু প্রপার্টি কি কি আছে তোমার ধরো দেখছো, সেটা আমরা দেখবো এখন। এটা হচ্ছে, এটা কত থিওরাম 4.2 আছে তোমাদের বইয়ে, এটা খুব ইম্পর্টেন্ট আর কি, এর সাহায্যে আমরা সব কিছু করতে পারবো, সেটাই মজা, যে কি করতে পারবো সেটা দেখানো। ধরো এরকম আমরা লিখতেছি, যে একইভাবে লিখতেছি, ধরো এর লেট এ বি সি এন, এরা সবাই হচ্ছে তোমার ইন্টিজার্স, আর এন এর উপর খালি শর্ত আছে যে এন and n greater than 1
পজিটিভ ইন্টিজার এবং ফিক্সড অ্যান্ড ফিক্সড। ঠিক আছে, তাহলে আমরা এবার কিছু বলবো যে দেন দ্য ফলোইং প্রপার্টিজ হোল্ড, তোমাদের বইয়ের আছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। দেন দি ফলোইং প্রপার্টিজ, পলাশের বোধহয় মিউট করে রাখো, হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে। ফলোইং প্রপার্টিজ, ফলোইং প্রপার্টিজ ধরো হোল্ড, নিচের সব প্রপার্টি হোল্ড করবে। ঠিক আছে, ধরো খুব খুব সহজ প্রমাণ, এত সহজ কিন্তু এটা দিয়ে এত জটিল জটিল কাজ করতে পারবো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। প্রথম কি হচ্ছে, ধরো প্রত্যেকটা সংখ্যা নিজে নিজের সাথে কনগ্রুয়েন্ট যে কোনো এন এর জন্য, মানো তো এটা, কি মনে হয়? জি স্যার, জি স্যার। কেন বলো দেখি? এন দ্বারা 0 কে স্যার ডিভিজিবল তো করাই যাবে স্যার। হ্যাঁ, তারপরে ধরো এরকম যদি এ যদি তোমার বি এর সাথে ধরো কনগ্রুয়েন্ট হয় মডুলো এন, তাহলে বলতেছে যে দেন এ যদি হয় বি কি হবে বলো দেখি, কি মনে হয়? বিটাও স্যার হবে স্যার, একে স্যার মডুলো হবে স্যার। তাহলে এটাই বলছে যে আমরা দেখাবো এক এক লাইনের প্রমাণ, কিন্তু এত সহজ প্রমাণ দেখে মনে হবে এ দিয়ে কোনো কাজ করা যাবে না, কিন্তু কি কাজ যে করা যাবে সেটা আমরা দেখাবো আজকে। এই যে এটা মানো কিনা দেখো, কি অবস্থা, অন্য যারা আছো বুঝতে পারছো, আমরা দেখাবো। তারপরে ধরো আর একটা 3 নম্বর প্রপার্টিস হচ্ছে, এগুলো এখন তোমার সব মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে এরকম, 3 নম্বর কি আছে যে এরকম আছে যে ইফ যদি এ কনগ্রুয়েন্ট বি মডুলো তোমার এন হয়, ঠিক আছে, আবার যদি তোমার ধরো বি কনগ্রুয়েন্ট সি মডুলো ধরো এন হয়, তখন বলতেছে যে দেন এ ও সি এর সাথে কনগ্রুয়েন্ট মডুলো এন হবে। ঠিক আছে, এ যদি বি এর সাথে ট্রানজিটিভ প্রপার্টির মতো তোমরা যেটা পড়ছো না ছোটবেলায়, যে এ যদি বি এর সাথে হয়, এই যে আসলে ইকুয়ালিটির মতো, এ যদি বি এর সমান হয়, বি যদি সি এর সমান হয়, তাহলে কি এ সি এর সমান হবে না? এখানে খালি একটা এই মডুলো ব্যাপারটা আছে, এই জন্য সেই ইকুয়ালিটির সাথে ঠিক চিহ্ন রাখছিল আর কি। এটা কত গেল 3 নম্বর, এ বি সি দিয়ে দিয়ে লেখছে, অসুবিধা নেই। আমরা যদি ধরো 4 নম্বর কি আছে, ধরো 4 নম্বর কি আছে এরকম, ইফ এ কনগ্রুয়েন্ট বি, আমি জাস্ট প্রমাণ সংক্ষেপে বলে দেবো, কিন্তু এইটা মনে রাখা এন। আর যদি তোমার এরকম হয় ধরো বি কন সরি বি না সি, সি কনগ্রুয়েন্ট ডি মডুলো এন হয়, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে বলতেছি যে দেন, এটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট, যে দেন এটা এত বেশি ব্যবহার করবো আমরা, এ যোগ সি মানে আসলে ইকুয়েশনের মতো, বি যোগ ডি সেও কিন্তু তোমার মডুলো কনগ্রুয়েন্ট এন হবে। দেখো আমরা যেমন ধরো দুটো জিনিস যদি সমান হয়, ধর এ সমান সমান বি, সি সমান সমান যদি ডি হয়, তাহলে এ যোগ সি, বাম পাশ আর বাম পাশ দুটো ইকুয়েশনকে যেমন যোগ করতে পারি, এখানেও ঠিক সেই ঘটনা ঘটে। ঠিক আছে নাকি, বুঝতে পারোনি? হ্যালো, জি স্যার। একই জিনিস কিন্তু তোমার, আমরা আমরা জানি না ধরো এ সমান বি আর সি সমান ডি, তাহলে কি হবে, তুমি যদি ইকুয়েশন দুটোকে যোগ করো এ যোগ সি সমান সমান অবশ্যই বি যোগ ডি হবে, এখানেও ঠিক তাই। কিন্তু এখানে এই একটা এক্সট্রা কন্ডিশন, এ যোগ সি কনগ্রুয়েন্ট মডুলো এই যে বি যোগ। আর এরপরে আরেকটা হচ্ছে ধরো এটা কত 5 নম্বর, সেটা হচ্ছে তোমার ধরো তোমার কি সেটা কি আছে, একই জিনিস, যে ইফ ও এখানে আরেকটা আছে গুণ, গুণের ক্ষেত্রে হবে, আমি লিখতে ভুলে গেছি, গুণের ক্ষেত্রে হবে, এটা তো হবেই তোমার এরকম হবে, কিন্তু গুণ করলেও এ সি গুণ করছি কিন্তু বাম পাশ বিডি তারাও কিন্তু তোমার কনগ্রুয়েন্ট মডুলো এন। ঠিক আছে, এরপরে ধরো তোমার হচ্ছে আরেকটা আছে 5 নম্বর, ধরো
5 নম্বর হচ্ছে এরকম আছে তোমার, যে ধরো এটা হচ্ছে ইফ, এটা হচ্ছে এ কনগ্রুয়েন্ট বি মডুলো এন, ধরো দেন তোমার হচ্ছে এই যে যে কোনো ইন্টিজারের জন্য তোমার এটা কিন্তু সত্য, যে এ যোগ সি, বি যোগ সি, এই যে ধর একটা এ সমান সমান বি আছে, তাহলে এর সাথে সমান সমান জিনিস দুই পাশেই যোগ করতে পারো, ঠিক তাই যে যদি আমরা যোগ করি বা গুণ করি তোমার এই যে মডুলো তোমার ঠিক থাকবে, অথবা এই যে এসি তোমার হচ্ছে বিসি এই যে মডুলো এন, এটা কিন্তু দুটো, এখানে কিন্তু দুটো মডুলো ছিল, ধরো তাকে দুটো কনগ্রুয়েন্স ছিল তাকে যোগ করছি, আর এখানে একটা কনগ্রুয়েন্স আর যে কোনো তোমার নাম্বার, যে কোনো ইন্টিজার, সি কিন্তু যে কোনো ইন্টিজার, পজিটিভ হোক আর নেগেটিভ হোক কোনো সমস্যা নেই, যে কোনো ইন্টিজারের জন্য এ যোগ সি, এর সাথে সি যোগ করে দাও, এর সাথে সি যোগ করে দাও, তাহলে মডুলো এর কোনো হেরফের ঘটবে না, কোনো কিছু ঘটবে না। কারণ কি, তুমি তো ই করবা যে বিয়োগ করে দেবা, বিয়োগ করে দিলে সি সি তো কেটে যাবে, আসলে এটা হবেই, গুণ করে দাও তাও কোনো সমস্যা নেই মডুলো। আর একটা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে আমরা খুব ব্যবহার করব, আসলে সবগুলোই ব্যবহার করব, সেটা হচ্ছে তোমার এরকম যে এই যে ইফ এ কনগ্রুয়েন্ট বি মডুলো, প্রমাণগুলো খুবই সহজ, কিন্তু এটা এত বেশি পাওয়ারফুল যে যদি এত কঠিন কঠিন কাজ আমরা করে ফেলতে পারবো। তাহলে এখানে বলতিছে ধরো দেন, হয়তো দু এক জায়গায় এই যে কোনো এ টু দা পাওয়ার কে, বি টু দা পাওয়ার কে, এই কে কিন্তু অবশ্যই পজিটিভ ইন্টিজার হতে হবে, নেগেটিভ হলে চলবে না, ভাগে ঝামেলা। অবশ্যই তোমার ফর এনি কে ইন জেড, যে কোনো কে ইন জেড না, কে কে অবশ্যই তোমার পজিটিভ হতে হবে, 0 থেকে বড় হতে হবে। আসলে 0 হলে তো অটোমেটিক এই না, 0 হলে কিন্তু এটাই চলে আসে, অন 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 কনগ্রুয়েন্ট অন, আসলে কে এর মান 0 হলে কিন্তু প্রথমটাই চলে আসে, দেখো এই যে ওয়ান ইজ অন, নিজের সাথে নিজের সবসময় কনগ্রুয়েন্ট তোমার, ঠিক আছে, বুঝতে পারছো নাকি? জি স্যার। হ্যাঁ, এই যে খুবই সহজ জিনিস, এখানে কেন এটা দিছি, এক মানে মাইনাস দিলে কিন্তু এটা ভাগ হয়ে যাবে, ভাগ কিন্তু ডেঞ্জারাস, আমরা বলছিলাম যে একটা সংখ্যা ইন্টিজার, তাকে যদি আরেকটা ইন্টিজার দিয়ে ভাগ করো, ইন্টিজার থাকতেও পারে না থাকতে, তাহলে অবশ্যই কেটা হচ্ছে তোমার পজিটিভ ইন্টিজার হতে হবে। 0 দিতে পারতাম, সমস্যা নেই, আসলে 0 দেয়নি, কারণ আসলে 0 দিয়ে মানে এখানে a টু দ্য পাওয়ার 0 মানে তোমার 1, b টু দ্য পাওয়ার 0 মানে 1, আসলে এটা আমরা এখানে লিখছি 1 নম্বরে, সেটা লিখছি, এই জন্য পজিটিভ ইন্টিজার বলছি। 0 দিলে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 দিলে কোনো সমস্যা নেই। এইগুলো আমরা ধরো দেখবো, তাহলে প্রমাণগুলো খুবই সহজ, প্রমাণ খুবই সহজ, আমি ধরো মুখে মুখে প্রমাণ বলে দিচ্ছি, যেমন এক মিনিটে ধরো এগুলো সব আমি প্রমাণ মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা বইয়েও করে দেওয়া আছে, তোমরা করতে পারবা। ধরো না দেখে আমি একজনকে জিজ্ঞেস করি, ধরো প্রথমটার প্রমাণ ধরো ইরা বলে ফেলছে একেবারে, কে বলবে দেখি, কে বলবা যে এটা কেন সত্য হবে বলো দেখি, প্রত্যেকটা সংখ্যা নিজে নিজের সাথে কেন হবে? স্যার বিয়োগ করলে তো 0 আসবে। হ্যাঁ, বিয়োগ করলে 0 আসবে, 0 কে আমরা যে কোনো যে- সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তাই না? হ্যাঁ। সেইটা, এইটা কেন হবে বলো দেখি, কে বলবে? অন্য একজন বলো দেখি, আলামিন বাদে কে বলবা? সাইফ খান বলো দেখি, কি শামিবুর রহমান বলবা? বলো হ্যাঁ, এটা কেন হবে বলো দেখি। স্যার এখানে আমরা যদি বিয়োগ করি স্যার a মাইনাস বি ইকুয়াল টু kn, শামিমুর তাহলে তো রহমান কি বি- তুমি কি শাইন ইসলাম নাকি তুমি? না স্যার শামীমুর রহমান। ও মনে হচ্ছে শাইন ইসলামের মতো বলার বয়স, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার এখানে a মাইনাস বি ইকুয়াল টু kn আমরা ওই কনগ্রুয়েন্স ওখান থেকে লিখতে পারি স্যার, হ্যাঁ প্রপার্টি থেকে, মানে a মাইনাস বি ইকুয়াল টু kn যেখানে মডুল হচ্ছে n, হ্যাঁ স্যার এখানে এটা লিখতে পারি মানে বি মাইনাস এ ইকুয়াল টু, এখানে সেই একই রকম লিখতে পারি, হ্যাঁ, না কিন্তু কি হয়ে যাবে, বি বি মাইনাস ইকুয়াল টু কি হয়ে যাবে, মাইনাস কে ইন্টু এন হয়ে যাবে, মাইনাস kn হবে স্যার, এখানে হ্যাঁ তাহলে কেটাকে আমরা হ্যাঁ 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 তাহলে হয়ে গেল, কিন্তু এক লাইনই লিখতে পারবো অবশ্যই, তাই স্যার না? এখানে মাইনাস কেটাকে কিন্তু ইন্টিজার হিসেবে ধরতে হবে স্যার। হ্যাঁ, না, কে যদি তোমার পজিটিভ হয় মাইনাস কে নেগেটিভ হবে, আর কে যদি ধরো নেগেটিভ হয় মাইনাস কে পজিটিভ হয়, ইন্টিজার তো, কে ইন্টিজার হলে মাইনাস কে ইন্টিজার, সমস্যা নেই তো আমাদের। জি স্যার নেগেটিভ ইন্টিজার হিসেবে হবে, জি স্যার। অন্যরা কি বুঝতে পারছো নাকি বুঝতে পারোনি? আশা করি বুঝতে পারার কথা, ওই বই আছে সব, আমি এই জন্য লিখতেছি না। এই যে ধরো 3 নম্বর কি হবে বলো দেখি, এ যদি কনগ্রুয়েন্ট মডুলো এন হয়, বি যদি
সি হয় মডুলো, তাহলে এ ও কনগ্রুয়েন্ট মডুলো সি হবে, হবে তো এটা নাকি, কি মনে হয়? কে বলবে এবার দেখি, এটা বলো দেখি, এটা একটু অন্যরা জিজ্ঞেস করি, কে বলবে এটা? জি স্যার, হবে স্যার এটা স্যার। হ্যাঁ, কেন হবে? স্যার প্রথমটা যদি এ কনগ্রুয়েন্ট বি মডুলো এন যদি বলি, তাহলে এন ইকুয়াল টু কে এন স্যার। তারপরেরটা তো জ্ঞান স্যার বি মাইনাস সি ইকুয়াল টু কে এন হচ্ছে স্যার। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি মানে ফাইনালটা যে করতে যে এ মাইনাস সি ইকুয়াল টু যদি স্যার ওই এটা বসাই দিলে হয়ে যাবে। এখান থেকে বসাই জি দিলে স্যার, আকারে মানে পেয়ে যাবা তুমি কিন্তু, জি ঠিক স্যার। আছে? না আছে একেবারে, খালি ডেফিনেশনটা মানে এইটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি বারবার বলছি, এইটা বুঝতে না পারলে কিন্তু কিছুই বুঝতে পারবো না। আমি জানি এই যে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? এইটাকে ব্যবহার করে খালি, তাই না? খুবই সহজ প্রমাণ, কিন্তু এটা কত পাওয়ারফুল সেটা আমি দেখাবো, সেই জন্যই আমি যাচ্ছি আস্তে আস্তে। দাঁড়াও, স্যার সাম ইন্টিজারটা ওখানে তো দুইটা মানে একই রকম হবে না, মানে a মাইনাস b ইকুয়াল যদি k তার একটা l বা যে কোনো কিছু ইন্টিজার হিসেবে ধরতে হবে। হ্যাঁ অবশ্যই, দুইটা অন্য একই রকম ইন্টিজার নাও হতে পারে। সেম, অবশ্যই একই তো অন্য ধরাই যাবে না। দুটোই ধরা a যাবে না। মাইনাস b ইকুয়াল টু Same kn ইন্টিজার ধরলে, ধরা যাবে না। a মাইনাস b ইকুয়াল টু k1 n ধরবা, আর b মাইনাস c ইকুয়াল টু k2n, K2 আর আবার k1 মাইনাস k2 আবার একটা ইন্টিজার, সেটা দিয়ে প্রমাণ করে ফেলতে পারবা, ওই যে যেটা বারবার করলাম। এটা আসলে কি দেখো, খেয়াল করে দেখো, এগুলো কিন্তু সব তোমার ইসের মতো হচ্ছে, এই যে ইকুয়ালিটির মতো কাজ করছে, তাই না? এটা কিন্তু বুঝতে হবে। এটা কি হবে বলো দেখি, এক লাইনে শেষ, এটা কে বলবে দেখি? 99 বলো দেখি, এটা 4 নম্বর কি হবে? এটা কেন হবে? তো নেই বোধ হয় নাকি, সরি, এটা কেন হবে বলো দেখি? স্যার হ্যাঁ, ফার্স্ট হলো স্যার a মাইনাস b ইকুয়াল টু কে এন, স্যার পরেরটা c মাইনাস d ইকুয়াল বি এন, আর ফাইনালি যে দেন চলছে a প্লাস c মাইনাস b মাইনাস d স্যার। এখানে a মাইনাস b এটা হবে, আর c মাইনাস d এর একটা হবে স্যার। ওই মান ধরে এখানে বসাই দিলে এটা প্রুভ হয়ে যাবে স্যার। হয়ে যাবে প্রুভ, হ্যাঁ এইগুলো সবই প্রুভ হয়ে যাবে। তাহলে কিন্তু এখানে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে এটা, তোমাদের এ যদি কনগ্রুয়েন্ট বি মডুলো এন হয়, সি যদি কনগ্রুয়েন্ট ডি মডুলো এন হয়, তাহলে তুমি কি দুটো কনগ্রুয়েন্টকে যোগ করতে পারবো, যোগ করলে ওই কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এ যোগ সি কনগ্রুয়েন্ট বি যোগ ডি মডুলো তোমার এন, অথবা গুণ করলেও কোনো সমস্যা নেই, তাই না? এসি কনগ্রুয়েন্ট বিডি মডুলো এন, ঠিক আছে? এই যে দেখো এইগুলো সব একই, যে এই এ কনগ্রুয়েন্ট বি মডুলো যদি এন হয়, এ যোগ সি বি যোগ সি এ সি বি সি, এই যে মানে তুমি যদি এখানে কিন্তু একটা কনগ্রুয়েন্ট যে কোনো সংখ্যা যদি যোগ করো, কারণ যোগ করলে কি, বিয়োগ করলে কিন্তু এই সি সি ক্যান্সেল হয়ে যাবে, তাই না? আর এখানে জি স্যার। জাস্ট একটু ক্যালকুলেশন করলেই তোমার এসি মাইনাস বিসি জাস্ট একটু কমন নিলে হবে। এইটা খালি হচ্ছে ইম্পর্টেন্ট, এইটা কেমন করে কে বলতে পারবে? 6 নম্বর কে বলতে পারবে বলো দেখি, এটা কেমন করে প্রমাণ করতে হবে দেখি, কাকে জিজ্ঞেস করতে হবে? এটা কি তৌহিদা বলতে পারবো নাকি? রে এই 6 নম্বর কেন হবে, এটা কে বলতে পারবে? ও শুনছে না বোধহয়, ওরা আছে কিনা জানি না, এখানে আর আছে দেখা যাচ্ছে। স্যার কে ইকুয়াল টু 1 দিয়ে একবার করে, তারপরে কে প্লাস 1 দিয়ে করলে। হ্যাঁ, মানে কি অ্যাপ্লাই করতে হবে বলো দেখি, এটা এরকম ঘটনা যদি আমরা প্রমাণ করতে চাই সবসময় কোন যুক্তি অ্যাপ্লাই করতে হবে সেটাই আমি জানতে চাই, সেটার নাম কি, কে বলতে পারবে? হ্যাঁ বলো, হ্যাঁ কি নাম এটা? মেথডে কে হ্যাঁ 1 দিয়ে করলে। এটা কিন্তু ইন্ডাকশন মেথড ছাড়া আমরা প্রমাণ করতে পারবো না, ঠিক আছে? ইন্ডাকশন মেথড দ্বারা প্রমাণ করতে হবে। যে ধরো কে ইকুয়াল টু অনেক জন্য কিন্তু সত্য, এই যে বলা আছে কে এর মান 1 হলে কি হয়, এ ও সরি এখানে তো একটা কনগ্রুয়েন্স একটা সমান সমান দিয়ে ফেলছি, সরি এটা দেখো মাঝে মাঝে ভুল লেগে, আরেকটা হবে দেখ কিন্তু, তাই না? কে এর মান তোমার 1 হলে এ কনগ্রুয়েন্ট বি মডুলো তোমার এন, তাই না? জি এটা এটা স্যার। এটা সত্য বলে নিছে, তাহলে তাহলে তোমার ধরে নিতে হবে, ধরো কে ইকুয়াল টু এম এর জন্য সত্য আমরা ধরে নিয়ে যদি দেখাতে পারি কে প্লাস 1 এর জন্য সত্য, তাহলে কিন্তু আমাদের প্রুফ হয়ে যাবে, তাই না? জি স্যার। এইটা আসলে আমি করে দিলাম না, এই ব্যাসে তোমরা সবাই করতে পারবা। যে ধরো আমি এর হোমওয়ার্ক দিব আগামী দিন, ধরো এই যে এখানে বই আছে, এই বই দেখে দেখে তুমি কোনো কিছু লেখা টাকার দরকার নেই, তুমি তোমার মতো করে এগুলো প্রমাণ করবো আর কি, ঠিক আছে? এই যে সব এখানে করা আছে, এই যে এখানে করা আছে, এই যে মেথড অফ কন্ট্রাডিকশন, আমি এই যে সরি ইন্ডাকশন মেথড দিয়ে করা আছে, এই যে তাহলে এইগুলো কিন্তু খুবই সহজ কিন্তু খুবই পাওয়ারফুল টুল। আমরা সেটা দেখবো যে এটাকে কেমন করে অ্যাপ্লিকেশন করতেছে, এইটুকু করে তুমি থেমে থাকলে আসলে মানে কনগ্রুয়েন্সের কি মাহাত্ম্য সেটা কিছুই বুঝতে পারবো না কিন্তু, ঠিক আছে? কিন্তু এটাকে আমরা কেমন করে আমাদের সমস্যা সমাধানে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। এইগুলো প্রুফ সব এখানে দেওয়া আছে, খুব ইজি, এই জন্য আমি লিখে দিলাম না। হ্যাঁ, এই যে এটা তোমরা পড়লে এত লেখার দরকার নেই, তোমরা তোমাদের মতোই ঠিক করে প্রমাণ করতে পারবে। এই যে ধরো গ্রেটার দ্যান 1 এন্ড বি ফিক্সড ধরে নিস,
তাহলে আমরা দেখো এখন যে কনগ্রুয়েন্টের ধারণার সাথে কিছু কিছু জটিল জটিল ক্যালকুলেশন, অবশ্যই সব ক্যালকুলেশন না, কিছু কম্পিউটেশনকে আমরা খুব সহজে করতে পারি, সেটি আমরা দেখাবো। তার ধরো সেটার জন্য তোমাকে একটা জিনিস অবশ্যই অবশ্যই বুঝতে হবে, সেখানে আমরা যাচ্ছি। এটা আমি আগামী দিন হোমওয়ার্ক দেবো, সমস্যা নেই, বই করে আছে, তোমরা দেখে দেখে সুন্দর করে তোমাদের মতো করে লিখবা। ধরো আমরা এখন তোমাদের ধরো ধরো কিছু কোশ্চেন অ্যারাইজ করি, তারপরে তোমাদের সাথে ডিসকাস করছি। ধরো প্রথম হচ্ছে ভীষণ কোশ্চেন, এটা এই যে ধরো কোশ্চেন কোশ্চেন, ঠিক আছে? ধরো তুমি ধরো আমি মনে করলাম যে এই কথাটার অর্থ কি, ধরো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ধরো আমি অন্য কালার দিয়ে লিখলাম যে তুমি কোনোভাবে ধরো এরকম পাইছো, সাপোজ ধরো আমি এর পার্টিকুলার সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, এরকম পাইছো তুমি কোনো কিছু করে টোরে, তুমি এখান থেকে কি বলতে পারবা, এটা দ্বারা কি বুঝতে পারো তুমি, কেউ কি বলতে পারবা? ফিজিক্যাল মিনিং কি বলে ফেলো, ভুল হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো কিছু কমেন্ট করতে পারবো, এ সম্বন্ধে কোনো কমেন্ট করতে পারবো? স্যার এটা এমন যে হচ্ছে 13 গুণিতকের থেকে 1 কম হবে এরকম। হ্যাঁ, কি কি বলো বলো। 13 গুণিতক থেকে 1 কম হবে এরকম। হ্যাঁ হ্যাঁ, অথবা গুণিতকে আমরা না বলি যে এ হচ্ছে এমন একটা সংখ্যা, ধরো একে যদি আমরা 13 দিয়ে ভাগ করি, অন্যভাবে যদি বলি তার কি অন কত হবে, কি বলো দেখি, এইভাবে যদি বলি আমরা কি এরকম বলতে পারি যে এ হচ্ছে এমন একটা অবশিষ্ট থাকবে। অন অবশিষ্ট থাকবে, যে এরকম মিনিংটা বুঝতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবো না। এর অর্থ হচ্ছে কি, যে তোমার এ হচ্ছে জাস্ট এমন একটা সংখ্যা, একে যদি আমি 13 দিয়ে ভাগ করি ভাগশেষ হবে 1, ভাগফল কত হবে আমি না জানি কিন্তু বলে দিতে পারছি। এইটা হচ্ছে প্রথমে যে কথাটা বলছিলাম, নাকি বুঝতে পারোনি? এটাকে সবাইকে বুঝতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবো না এরপরে আর কিছু, নাকি বুঝতে পারোনি? জি স্যার। অথবা এটাও বলতে পারি যে তুমি যদি এ থেকে 1 বাদ দাও, মানে কি a - 1 হচ্ছে 13 দ্বারা বিভাজ্য একেবারে, নাকি এটাও বলতে পারি না? অন্যভাবে একটু যদি ঘুরায় বলি, জি স্যার, a - 1 13 দ্বারা বিভাজ্য। হ্যাঁ মানে এটা এটা বুঝতে হবে তোমাকে, নাহলে কিন্তু বুঝতে পারবো না। যে আমরা কিন্তু মানে এরকম এটা মানে আমরা এই ডেফিনেশনই পড়ছি যে a - 1 হচ্ছে 13 দ্বারা বিভাজ্য, এটাও বলতে পারি। অথবা বলতে পারি যে একে যদি আমি 13 দ্বারা ভাগ করি তাহলে 1 হচ্ছে ভাগশেষ থাকবে। এই যে দেখো, ভাগফল কত তোমার জানার দরকার নেই, না জানি তুমি ভাগশেষ কত বলে দিতে পারছো, নাকি? হুম, এটা কিন্তু বুঝতে হবে সবাইকে, নাহলে কিন্তু বুঝতে পারবো না আর কিছু এরপর। মানে ফিজিক্যাল মিনিং আমরা এরকম বলতে পারি যে 13, ধরো আমরা জানি যে 13 ডিভাইডস ধরো a - 1, তাই না? অথবা এভাবে বলতে পারি, যদি আমরা যদি এরকম বলতে পারি যে এটাও বলতে পারি, অথবা এরকম বলতে পারি যে কি বলতে পারো বলো, এরকমও বলতে পারি, এটার অর্থ এ হচ্ছে তোমার ধরো সাম কিউ 13 + 1, এটাও বলতে পারি না, নাকি? জি স্যার। জি স্যার। এটা বলতে পারি কিন্তু যে একে যদি আমি 13 দিয়ে ভাগ করি, কিউ কত আমার জানার দরকার নেই, কিন্তু ভাগশেষ 1 তোমার, এটা বলতে পারি। আর কিছু বলতে পারবো? আসলে এই দুটোই বলতে পারবো, নাকি? এটা হচ্ছে সে মানে নিউ থিঙ্কিং, যে এই ভাগফলকে না জেনে ওই ভাগশেষ বের করে ফেলছে সে, ওই যে ভাগকে তুমি খালি দিয়ে, ঠিক আছে? নাকি বুঝতে পারোনি সবাই? যদি ধরো আমি এইটা বলতাম কোনো ভাবে, বলো দেখে এবার অন্যকে জিজ্ঞেস করবো, ধরো এইটা বলতাম আমি, যদি ধরো কথার কথা এরকম যে কিছু লিখলাম, সমস্যা নেই, কত লিখলাম, ধরো 7, কে বলবে এটা দেখি, কে বলবে এটার অর্থ কি বলো দেখি, কে বলবে দেখি, পল্লবী বলো দেখি, এটার অর্থ কি? এ এমন একটা সংখ্যা যা 7 দ্বারা ডিভিজিবল, 7 দ্বারা বিভাজ্য 7 দিয়ে কিন্তু, কারণ এখানে 0 দিছি কিন্তু আমরা, তাই না? যে এরকম যদি তুমি প্রমাণ করতে পারো কোনো ভাবে যে এ হচ্ছে এমন একটা সংখ্যা, সে হচ্ছে তোমার 7 দ্বারা বিভাজ্য একেবারে,
এই দুটোই মানে মিনিং বুঝতে হবে তোমার, তাহলে তুমি ধরো এখন আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। আর যদি ধরো কথার কথা এখানে এরকম বলতাম, দেখি দেখি এটা বলতে পারো কিনা, বলো দেখি এইটা কি সম্ভব এটা হওয়া, দেখি পল্লবী বলো দেখি এটা কি ঠিক, এটা মানে কি বলো দেখি। এ এমন একটা সংখ্যা হুম, যাতে এটা থেকে 8 বিয়োগ দিলে 7 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, অথবা এই হচ্ছে এমন একটা সংখ্যা তাকে যদি 7 দিয়ে ভাগ করি 8 অবশিষ্ট ভাগশেষ থাকবে। 8। এটা কি সত্য? না না স্যার স্যার, এ না জানে কিভাবে বুঝবো? না এ না জানেও বলতে পারি আমি, বলো দেখি কে বললো জানি, এটা ঠিক? স্যার 8 কে না তো স্যার 7 এটা দ্বারা ভাগ ভুল, করা যায় স্যার। ঠিক হ্যাঁ না এটা। হ্যাঁ, এটা ঠিক 8 না, কে তো কারণ 7 কি, দ্বারা ভাগ করা যায় কারণ না। আমরা ডিভিশন অ্যালগরিদমে দেখছিলাম যে 7 দিয়ে যদি ভাগ করছি এই ভাগ শেষ কোনোদিন 7-এর থেকে বড় হতে পারবে না, তাই না? ঠিক আছে নাকি? জি স্যার। দেখো এটা বুঝতে হবে কিন্তু, এই জন্যই আমি লিখছি ইচ্ছা করে, এই স্টেটমেন্টই ঠিক না আমার। কারণ কি, আমরা যদি 7 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করি তার সর্বোচ্চ ভাগশেষ কত থাকতে পারে বলো দেখি, সর্বোচ্চ ভাগশেষ 6। 6 সর্বোচ্চ, আর সর্বনিম্ন কত? 0 স্যার। 0 কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে বুঝতে হবে, ঠিক আছে নাকি? বুঝতে পারোনি? বুঝতে পারছো সবাই? মানে এটা কিন্তু অ্যাবসার্ড জিনিস, এটা সঠিক জিনিস না, তুমি আরো একবার করতে হবে, এটা ঠিক না আর কি। হ্যাঁ, এই এই জায়গাটা খালি তোমার মূল জিনিস, দেখো এইটুক যদি তোমরা বুঝতে পারো এখন অনেক বড় বড় তোমরা করতে পারবা এইটুকু। দেখো কারো প্রশ্ন আছে কিনা যারা আছো অন্তত এখানে? হ্যাঁ, যে এইটা মানে কি, যে আমরা দুই ভাবে ব্যাখ্যা করতে পারি আমরা, যে এ থেকে যদি এককে বাদ দিই সে 13 দ্বারা বিভাজ্য, এভাবে বলতে পারি আমরা, অথবা এভাবে বলতে পারি এ কে যদি আমরা 13 দ্বারা ভাগ করি তাহলে 1 তোমার অবশিষ্ট থাকবে, ঠিক আছে? আর এইভাবে বলতে, আর এইটার অর্থ হচ্ছে এই হচ্ছে এমন একটা সংখ্যা যাকে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, কারো প্রশ্ন আছে? হুম, না স্যার। হ্যাঁ, অন্য যারা আছো প্রশ্ন আছে কারো? আশা করি বুঝতে পারার কথা এটা। তাহলে আমরা ধরো প্রথম প্রবলেমটা করব আমরা, যে ধরো যে আমি বইয়ে যেটা আছে সেটাই করছি, সমস্যা নেই, ওটা বুঝতে হবে। প্রবলেম, আমাদের হাতে বেশি সময় নেই, সমস্যা নেই, 10 মিনিট আছে, করতে পারবো আমরা দুটো। যে তোমাকে ধরো এটা প্রুভ করতে বলছে, যে প্রবলেম হচ্ছে যে প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট কি প্রমাণ করতে বলছে? বলছে যে ধরো এই যে প্রথম প্রবলেমটা এটা, ধরো কি বলবো, যে আমরা এখানেই লিখি যে 41 ধরো ডিভাইডস ধরো এই যে ধরো কি বলছে 2 টু দা পাওয়ার 20 মাইনাস 1 একে ধরো ভাগ করে, তাই না? এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তাহলে এটা কিন্তু আমরা এমনিও করতে পারবো, এটা অনেক বড় সংখ্যা, অনেকক্ষণ সময় লাগবে। প্রশ্নটা তো সবাই বুঝতে পারছো নাকি? হ্যালো, জি স্যার। যে তোমাকে প্রমাণ করতে হবে যে 41 এই সংখ্যাটাকে, মানে 41 দ্বারা এই সংখ্যাটা একটা নিঃশেষে বিভাজ্য। আমরা ছোটবেলায় যেটা শিখতাম যে ডিভাইডস করা মানে নিঃশেষে বিভাজ্য। ধরো তোমাকে এটাকে থিঙ্ক করতে হবে কনগ্রুয়েন্সের ভাষায় যদি আমরা লিখি কেমন করে লিখতে পারবো বলো দেখি? ওই যে কেবলই যেটা 2 to the শিখালাম, power 20 congruent 1 modulo 41। হ্যাঁ ধরো আমরা এই যে জাস্ট আমরা থিঙ্ক করছি, এটা কোনো ই না, এরকম যে এরা যেটা বললো 2 টু দা পাওয়ার 20 কি বললে বলো, আমি বুঝতে পারিনি। হ্যাঁ, স্যার congruent 1 1 modulo 41। ধরো মডুলো 41, এই ঠিক আছে, ঠিক আছে সবাই কি বলো, ঠিক আছে? এটা এরকম করে ধরতে পারি আমরা। আর কি কোনো ভাবে লিখতে পারি বলো দেখি? না না, বুঝতে পারোনি এইটাই না? আর কি কোনো ভাবে লিখতে পারি? আর একজন বলো দেখি, আরেক ভাবে লিখতে পারি, আমি জানি তোমরা জানো।
টু টু দি পাওয়ার 20 হুম ইকুয়াল হচ্ছে 41 ডট কি না 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 ও না কনগ্রুয়েন্ট দিয়ে লিখতে হবে, ইকুয়াল দিয়ে না, কনগ্রুয়েন্ট দিয়ে লিখতে চাচ্ছি আমি। হ্যাঁ ওটা তো হ্যাঁ লিখতে পারো, হ্যাঁ টু দি পাওয়ার 20 41 ইনটু সাম ই প্লাস 1 অবশ্যই, কিন্তু আমি কিছু কনগ্রুয়েন্ট দিয়ে আরেক ভাবে লিখতে পারবো, সেটা বলো দেখি। আরে স্যার 2 টু দি পাওয়ার 4 তারই পাওয়ার 5 ধরে এইভাবে যদি করি স্যার, না 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 ওভাবে না, এটা লিখতে পারি না, এতে কেবল শেখালাম যেটা, এটা লিখতে পারি না, হ্যাঁ স্যার এটা এই জন্য ইচ্ছা করে ওই দুটো শেখাইছি, এটাই ইম্পর্টেন্ট। এটা লিখতে পারবো না? জি স্যার লেখা যাবে। এডে আর এটা কি একই কথা না? দেখো এডে মানে কি এরকম, আসলে কি আমরা এই যে ওখানে পড়লাম না যে তুমি সমান সমানের মতোই একই মতো, কিন্তু কনগ্রুয়েন্ট কে এদিক থেকে এদিকে নিয়ে আসতে, এই রেখে তুমি এই পাশে যদি নিয়ে আসো তাহলে এদিকে 0 হয়ে যাবে, তার সমস্যা করে না, ওই যে ঠিক আছে না নাকি? বুঝতে পারোনি? আমি এই দুই ভাবে লিখতে পারি, তুমি যদি যে কোনোটা প্রমাণ করতে পারো হয়ে যাবে না নাকি নাকি না না বুঝতে পারোনি? একই কথা, যে এটা প্রমাণ করলেও এই সংখ্যাটা তোমার 41 দ্বারা বিভাজ্য, অথবা এটা প্রমাণ করলে একই কথা, কিন্তু নাকি না বুঝতে পারোনি? বুঝতে পারছি স্যার। এটা তোমার তাহলে যে কোনো প্রবলেমকে কনগ্রুয়েন্সের ভাষায় তোমাকে প্রথমে থিঙ্ক করতে হবে, কিন্তু আসলে তোমাকে এইটা ডিভাইডস করা মানে, কিন্তু আমরা ছোটবেলায় জানতাম ডিভাইডস মানে ডিভিশন অ্যালগরিদম, যে 41 ধরো আমরা এতদিন যা জানতাম, ধরো যে তোমাকে এরকম করতে হতো যে 41 এরকম ভাগ দাও 2 টু দ্য পাওয়ার 20 মাইনাস 1, ধরো তুমি যেভাবে পারলে করো, এরকম করে যে কিছু করবা করে এখানে তুমি যদি দেখাতে পারো যে 0, তাহলে তোমার এটাই, তাই না? তাহলে 40, আমরা যে ডিভিশন অ্যালগরিদম এতদিন জানতাম, আসলে পৃথিবীর মানুষের 4000 বছর এটাই জানতো, কিন্তু এই জিনিসকে কার্ল ফ্রেডরিক গাউস নতুন ভাবে ব্যাখ্যা করছে, সেটা হচ্ছে পয়েন্ট, নাকি বুঝতে পারোনি? হ্যালো, জি স্যার বলুন। এইটা হচ্ছে আমরা কিন্তু এতদিন এরকমই জানতাম, আসলে আমরা সারা পৃথিবী যত বড় বড় ম্যাথমেটিশিয়ান রোজ এরকম করেই জানতো 1801 সালের আগ পর্যন্ত, কিন্তু এ অন্যভাবে দেখছে, এই অন্যভাবে দেখা হচ্ছে যে ধরো জিনিয়াস। তাহলে আমরা এখন দেখো এই যে, তাহলে আমরা কিন্তু ধরো এখানে কিন্তু আমি দেখাচ্ছি যে ওই আসলে এটা কিন্তু ইসের মতো, এই যে দেখো সরি এই যে এইগুলো কিন্তু খুবই পাওয়ারফুল, এই যে বেসিক যে প্রপার্টিজ করছি, আসলে কিন্তু এই যে দেখো এরকম যে এ যোগ সি যদি কনগ্রুয়েন্ট বি যোগ সি মডুলো এন হয়, তুমি এই সি কে এই পাশে নিয়ে আসতে পারবা, এ যোগ সি মাইনাস সি বি, তাহলে সিসি কেটে গেল, এই যে এটাকে ব্যবহার করা, সমাধানের যেমন তোমার আছে যে সাইড চেঞ্জ করতে পারি, খালি চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, কনগ্রুয়েন্সও কিন্তু তাই, এগুলো হচ্ছে তাই প্রপার্টি। তাহলে এইটাকে এইবার দেখো আমরা তাহলে কেমন করে দেখাবো, ধরো ধরো এই জটিল কাজটা না করে কেমন করে আমি এটাকে দেখাতে পারবো, এই জটিল কাজ না করে, ধরো ডিভিশন অ্যালগরিদমে জানতাম, তাহলে আমাদের এটা দেখাও বা এটা দেখাও, যাই দেখাও, দেখালেই তুমি কিন্তু দাবি করতে পারবা যে 41 এটাকে ভাগ করে, ঠিক আছে নাকি? ঠিক আছে তো নাকি? জি স্যার। জি স্যার ঠিক আছে। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা কেমন করে দেখাই। আমি ওগুলো কিছু জানতাম না, আমি নিজে পড়াশোনা করছি তোমাদের পড়ানোর জন্য, কারণ ছাত্র অবস্থায় আমি পড়ছিলাম কি নিজেরই মনে নেই আমার, আমি ফিল করতে পারতাম না। ধরো ওই যে কটা বেসিক প্রপার্টি দেখাইছি না, ওরা খুবই শক্তিশালী, কিন্তু ওদেরকে ব্যবহার করে আমরা সবকিছু দেখাবো। কিন্তু তোমার কাছে প্রথমে একটু মনে হতে পারে কিন্তু ওটাকে তোমাকে কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে, তোমাকে সেটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? ধরো আমাকে দেখাতে হবে, ধরো আমি বলছি দেখাতে হবে, ধরো যে 41 তো তোমার, হ্যাঁ তাহলে এই যে ধরো আমরা 2 টু দি পাওয়ার 10 আছে, ধরো আমরা এটা বাই ট্রায়াল বা বাই আমরা উই নো এটা দিয়ে লিখে দেবো, বাই ট্রায়াল বলো আর যা বলো, এটা তোমাকে কিছু জিনিস তোমাকে ট্রিক খাটাতে হবে। যদি ধরো 2 টু দি পাওয়ার 5 কত বলো দেখি, জানো তো 2 টু দি পাওয়ার 5 কত বলো দেখি? 32 বোধ হয়, 2 3 4 5 6 8 9 16 17 32, হ্যাঁ 32। ধরো এখানে যদি আমি এটা সহজে আমরা -9 দিয়ে দিলাম, ধরো 32 - 9 মানে কত, মানে এই দুজনের বিয়োগফল কত বলো দেখি? এই দুজনের বিয়োগফল কত? 41 হ্যাঁ বিয়োগফল 41
23 না, কিন্তু এই মাইনাস আছে তো, মাইনাস তো বিয়োগ করলে তো প্লাস হয়ে যাবে। স্যার 41। এটুকু অন্তত লিখতে পারি, মানে এগুলো খুব বড় কিছু ভাবতে হচ্ছে না, তাই না? এখন তোমার প্রশ্ন করতে পারো কেন আমি এরকম করে লিখবো, এটা তো প্রথম প্রশ্ন, তাই না? কারণ এটা হচ্ছে তোমার এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস তোমার, যে কেন তুমি এরকম করে লিখবা। প্রথমে এটা বোঝা যাবে না, তুমি অঙ্ক করতে করতে বুঝতে পারবা। আসলে খেয়াল করে দেখো যে আমাদের এই 2 to the power 20 দিতে হবে। আমরা স্বাভাবিক এখানে এমন কিছু করব যে ধরো এই যে 2 পাওয়ার হিসেবে আমি মোটামুটি জানা জিনিস যেগুলো মুখে মুখে হিসাব করতে পারি সেইগুলোকে এরকম করে লিখলাম। এটা তো সত্য, মানো কিনা তাই বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন ধরো আমরা কিন্তু এটা কি সত্য বলো দেখি, 2 to the power 5 ধরো এই যে 4, এটা কি সত্য বলো দেখি? আমরা যে বেসিক প্রপার্টি কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ভীষণ পাওয়ারফুল ওরা বলছিলাম। এই যে দেখো, আমি বলছিলাম না যে এ যদি কনগ্রুয়েন্ট বি মডুলো এন হয়, তাহলে যে কোনো পজিটিভ ইন্টিজার কে এর জন্য a to the power k কনগ্রুয়েন্ট b to the power k মডুলো n হবে, হবে না নাকি? স্যার প্রপার্টি অনুযায়ী তো হওয়ার কথা। হ্যাঁ, সেটাকেই ব্যবহার করছি। এই যে তাহলে অবশ্যই আমরা ব্যবহার করতে, কারণ এগুলো এখন প্রপার্টিজ। এই যে দেখো, a যদি কনগ্রুয়েন্ট b মডুলো n হয়, দেন a to the power k কনগ্রুয়েন্ট b to the power k মডুলো n ফর এভরি পজিটিভ ইন্টিজার k। তাহলে আমরা k এর মান এই যে, তাহলে এটা কেন করতেছি, এটাকে 20 বানাতে হবে সেই জন্য। ঠিক আছে, প্রথমে একটু মনে হতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমিও প্রথমে বুঝতে একটু আমারও কষ্ট হয়েছিল, আশা করি বুঝতে পারবো। তাহলে এই বাম পাশে কত হয়ে যাবে বলো দেখি, আর এই পাশে কত হবে বলো দেখি? 81 গুণন 81 স্যার, মানে হ্যাঁ, বইয়ে ধরো এরকম করে লিখছি, আমরা ওরকম করে আপাতত লিখি। ধরো তোমার ধরো কেন লিখছো সেটা আমি বলতেছি, দেখে না, 81 গুণন 81 লিখলাম, সমস্যা নাই কোনো, তাই না? সমস্যা নাই তো কোনো। স্যার ইকুয়াল না তো স্যার? ও সরি, হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, মাঝে মাঝে কনক্লুডেন্ট দিলে। হ্যাঁ, এই পর্যন্ত কারো সমস্যা আছে? এখানে কিন্তু ধরো ওটা কয় নম্বর, বাই 6 আমি লিখে দিই, নাহলে তোমরা হয়তো প্রথমে খুঁজে না পেতে পারো। বাই কত, ওটা 6 লিখছিলাম, তাই না? প্রপার্টি 6 না? আমার ধারণা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এইখানে ধরো আমাকে এমন বানাতে হবে, এখানে তোমাকে -1 নিয়ে আসতে হবে, সরি +1 বানায় ফেলতে হবে, তাহলে তুমি এটা দাবি করতে পারবা, তাই না? নাকি এই পাশকে যদি তুমি +1 নিয়ে আসতে পারো, তাহলে কিন্তু হয়ে গেল তোমার। তাহলে সেটাকে আনার কৌশল অ্যাপ্লাই করতে হবে তোমাকে। ধরো খুব সহজ, এই যে যেহেতু 41 আছে, তো 41 এর, হ্যাঁ দেখো খুবই সহজ কিন্তু। ধর এগেন আমরা এরকম দাবি করতে পারি, ধরো এগেন লিখতে পারি না, ধরো 81, ধরো 81 থেকে কি মাইনাস 41 গুণে কত তোমার 82 স্যার, এরকম লিখতে পারি না, নাকি পারি না? জি স্যার। অবশ্যই, যে বিয়োগফল হবে 82, সে 41 দ্বারা বিভাজ্য। তাহলে এইবার ধরো এখানে কি লিখতে পারি, ধরো দেখি কে বলতে পারবে, এরকম কি লিখতে পারবো বলো দেখি? মডুলো ধরো 41, এটা লিখতে পারবো বলো দেখি? একই এই 6 এর সাথে, এই 6 এর মাধ্যমেই লিখলাম। এর মাথার উপর যদি পাওয়ার, আসলে এখানে 81 স্কয়ার দিলেই হতো, সমস্যা নাই। এর মাথার উপর যদি পাওয়ার তুমি 2 করো, হবে না? এর মাথার উপর পাওয়ার 2 করলে তুমি, নাকি? তাহলে এদিকে হবে 81 × 81, এদিকে 1 হবে, নাকি? ঠিক জি নেই? স্যার। ঠিক আছে, ওই যে ওইগুলো কিন্তু খুব শক্তিশালী, আমি বলছিলাম ওইগুলো ব্যবহার করে। ধরো কথার কথা আমরা এটাকে কোনোভাবে ধরো 1 নাম দিলাম। ধরো প্রথমে একটু কিন্তু মনে হবে যে একটু কেমন মনে হবে আর কি, কিন্তু 2-একটা অঙ্ক করলে আমার কাছেও গত 2-1 দিন আগে মনে হয়েছিল, এখন আমি ধরো অনেক অঙ্ক করতে পারছি, নিজে বুঝতে পারছি। তোমারও করতে হবে। এই যে তাহলে এই দুটো থেকে কি আমরা কি কমেন্ট করতে পারবো বলো দেখি? এই দেখো, এটাকে যদি তুমি মনে করো এ কনগ্রুয়েন্ট বি মডুলো 41, তাহলে এটা সেই বি, এখানে ইকুয়াল দিয়ে হচ্ছে, তাই না? বি কনগ্রুয়েন্ট, ধরো বি কনগ্রুয়েন্ট মডুলো 1,
সরি বি কনগ্রুয়েন্ট 1 মডুলো 41 মানে এ কনগ্রুয়েন্ট বি, বি কনগ্রুয়েন্ট সি মডুলো 1, তাহলে কি লিখতে পারবো আমরা? দেখো এ কনগ্রুয়েন্ট সি স্যার। হ্যাঁ, ওই যে ওই প্রপার্টি কয় নম্বর ছিল এটা? ওইগুলো খুব পাওয়ারফুল। ধরো এই যে ফ্রম ধরো 1, ধরো 1 and 2, ধরো আমরা কি লিখতে পারবো? ধরো ফ্রম 1 and 2 আমরা কি লিখতে পারবো? ধরো এইতে 2 to the power 20, আসলে এই যে ধরো কনগ্রুয়েন্ট আসলে এরকম আমি ইকুয়ালের মতো লিখতে পারি। এই যে আসলে দেখো সরি, তাহলে এ কনগ্রুয়েন্ট সি মানে 1 1 এটা লিখতে পারি আমরা, তাই না? নাকি পারি তো? আর এটা মানেই কি, এর মিনিং কি? যে 2 to the power 20 কে তুমি যদি 41 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত হবে? 1 হবে, অথবা 2 to the power 20 minus 1 ডিভিজিবল বাই, নাকি বুঝতে পারোনি? বুঝতে পারোনি নাকি? এটা কত দিয়ে? বুঝতে পারছি স্যার। এর সাহায্যে এটা কত, এটা কত, এটা হচ্ছে 3 এর সাহায্যে লিখছে। এগুলো এটা তোমাকে বুঝতে হবে কিন্তু, হ্যাঁ এইগুলো খুব পাওয়ারফুল, এগুলোকে ব্যবহার করা শিখতে হবে তোমার। হ্যাঁ আস্তে আস্তে, প্রথমে পারবা না অবশ্যই। তাহলে এরকম করে আমরা এটাকে কিন্তু লিখছি। ধরো আমি এখানে লিখে দিই, তাহলে তোমার প্রথমে একটু বাই 3, যেহেতু আমি 3 নামে লিখছি, বাই 3 থেকে লিখছি। তাহলে এটা মানেই কিন্তু আমাদের যে 2 to the power 20 minus সরি 41 divides 2 to the power 20। কারো কি প্রশ্ন আছে কোনো? তাহলে এখানে কি হলো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখো তুমি এই যে 2 to the power 20 কিন্তু অনেক বড় একটা সংখ্যা, একে তুমি 41 দিয়ে ভাগ করছো, ভাগ করে ভাগফল কত কি তুমি বলতে পারবা? ভাগফল জানো না, কিন্তু কিন্তু ভাগশেষ কত তুমি বলে দিচ্ছ, নাকি বুঝতে পারোনি? এটা হচ্ছে করছিল কার্ল ফ্রেডরিক গাউস, মানে সবার ধারণাকে সে চেঞ্জ করে দিছিল। না আমার কথা বুঝতে পারোনি? আসলে 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 কি লিখছি বলো দেখি? জি স্যার, বোঝা গেছে স্যার। আসলে কিন্তু আমরা এই জিনিসটাই লিখছি। ধরো 2 to the power 20 সাম কিউ ইনটু 41 প্লাস ধরো অন। আমরা কিন্তু জানি না এই কিউ কত, জানার দরকারও নেই আমাদের, আছে? না স্যার, দরকার নাই স্যার। এই যে দেখো, এটা হচ্ছে এই জন্যই বলে যে নিউ ডিসিপ্লিন অফ ম্যাথমেটিক্স তৈরি করছিল, এই জন্যই ধরো এত বিখ্যাত। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বুঝতে হবে। ওই যে ধরো আমরা ভাগকেই করছি জাস্ট কিসের সাহায্যে? ভাগের ধারণা দিছি তো অ্যারিথমেটিক রিমাইন্ডারের সাহায্যে। আসলে এই কাজটা করছি আমরা। একেই আমি কিছুই করিনি। ধরো একে কিন্তু অনেক বড় সংখ্যা হবে, আলটিমেটলি আসলে একেও চিনি না বলতে পারো তুমি, যে এই কিউ কত জানি না, জানার দরকার নেই। কিন্তু ডিভিশন অ্যালগরিদমে কিন্তু এটা করতে পারতাম না। না বুঝতে পারছো না? কারো প্রশ্ন আছে? এটা মেইন পয়েন্ট এটা। কিউ কত জানার দরকার নেই, কিন্তু আমরা ডিভিশন অ্যালগরিদমে কিন্তু তোমার কিউ কে অবশ্যই জানতে হতো, তা না হলে কিন্তু তুমি আর বের করতে পারতে না। কিন্তু থিওরি অফ কনগ্রুয়েন্সে কিউ কত তোমার জানার দরকার নেই। কিউ কত না জেনেও তুমি ই কত, এটা কত তুমি বলে দিতে পারবা। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বুঝতে হবে তোমার। তুমি খালি এই যে ধরো কনগ্রুয়েন্সের ডেফিনেশন পড়লে আর ধরো পড়লে তাহলে কিন্তু বুঝতে পারবে না। এটা হচ্ছে মেইন পয়েন্ট, যে উই ডোন্ট নো হোয়াট ইজ কিউ, ধরো বাট আমরা কমেন্ট করতে পারবো হোয়াট ইজ আর। কারো প্রশ্ন আছে? মেইন পয়েন্টটা বুঝতে হবে কিন্তু। হ্যালো? না স্যার। হ্যাঁ, তোমার তো প্রশ্ন নেই, তুমি তো দেখি একদিন হোমওয়ার্ক করতে পারো না। হ্যাঁ স্যার আসলে মানে হোমওয়ার্কটা করে করে অভ্যাস নাই স্যার আমার আগে থেকে স্যার। এই যে মানে তাহলে তুমি কিছুই বুঝতে পারো না। হ্যাঁ সেটা হতে পারে স্যার আর কি। সেই ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ধরো মেইন পয়েন্ট তোমার। তাহলে এখানে আরেকটা জিনিস আমি বলছি, দেখো কারো প্রশ্ন আসলে আমরা এরপরে কিন্তু একবারে এগুলো লিখবো, হয়তো প্রথমে একটু বুঝতে তোমাদের কষ্ট হবে, যে আমরা পরের অঙ্ক করতে গিয়ে সরি
আসলে কিন্তু আমরা একবারে এই লাইন লিখে দিতে পারতাম। ধরো এখানে এইটে ধরো আমি লাল কালি দিয়ে লিখে দেখাচ্ছি, ধরো যে এইটা আমরা লিখে দিতে পারতাম কিন্তু একবারে। ধরো কি বলে তোমার এই ধরো 2^20, তাই না? সেটা হচ্ছে তোমার কনগ্রুয়েন্ট অফ, এরকম করে লিখলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ওই যে এই যে 1, ঠিক আছে, এরকম করে লিখতে পারতাম না, বলো দেখি? হ্যাঁ সরি, মানে কারণ ইকুয়ালিটির মতো হোল্ড করে এরা। ধরো মড কত 41, এরকম একই জিনিস, কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা নেই। এইটে আর এইটের বিয়োগফল কিন্তু অবশ্যই মড n, আর এইটে আর এইটের বিয়োগফলও কিন্তু তোমার এই যে একবার এরকম লিখতে পারতাম আমরা 41 দিয়ে, ঠিক আছে? দেখো কারো প্রশ্ন থাকলে কিন্তু করতে পারো, এখানে কিন্তু আমি আর 2 মিনিটের ভিতরে শেষ করে দেবো ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট পয়েন্ট। এটা তো আসলে খুব সহজ, এরকম করে লিখতে পারি। তাহলে আসলে আমরা এখন এই আর 2 মিনিটের একটা অঙ্ক দেখা, আসলে যেটা খুব ইম্পর্টেন্ট, আর তোমাদের একটা হোমওয়ার্ক দিব, সমস্যা নেই, সেটা পরে। যে ধরো 2 মিনিট লাগবে আমাদের, যে আমরা যেটা গতদিন বলছিলাম আসলে, যে পলাশ যেটা বলছিল যে ওভাবে করবে, আমি জানি না ওটা অ্যান্সার পজিটিভ কিনা, আমি বলছিলাম তোমাকে, না শুনতে পাচ্ছ নাকি? স্যার আপনার একটা ইমেল করছিলাম স্যার। হ্যাঁ আমি তোমাকে রিপ্লাই করছি, দেখো নি? না স্যার, পরে আর দেখা হয়নি স্যার। তুমি দেখো সেদিনই রিপ্লাই দিছি, দেখো ফাইন্ড দ্য রিমাইন্ডার, ধরো ভাগফল বের করো, ফাইন্ড দ্য রিমাইন্ডার, ধরো রিমাইন্ডার, 2 মিনিট লাগবে আমাদের, সমস্যা নেই। ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন, আমরা বলতেছি যে হোয়েন ধরো আমরা বলতে পারি কি, যে হোয়েন এই জিনিসটাকে যদি আমরা 1 ফ্যাক্টোরিয়াল, ধরো 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল এরকম করতে করতে, ধরো আমরা বললাম 90 কত বলবো, যে 97, 98, 3টে লিখছি, 98 ফ্যাক্টোরিয়াল, ধরো 99 ফ্যাক্টোরিয়াল, ধরো 100 ফ্যাক্টোরিয়াল, কথার কথা করলাম আমরা 100 ফ্যাক্টোরিয়াল। একে যদি তুমি হোয়েন ধরো এত ইজ ডিভাইড, সরি এখানে দেখা যাচ্ছে না, নিচে লিখি, 2 মিনিট লাগবে আমাদের। এত ইজ ডিভাইড বাই ধরো 4, বলতে পারবা এটা? ধরো এটা কত বড় সংখ্যা বলো দেখি, 1 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করতে করতে 100 ফ্যাক্টোরিয়াল, এর যোগফল কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটা তোমাকে বলতে হবে। রিমাইন্ডার ভাগশেষ কত? অথবা আমরা প্রশ্ন করতে পারি যে এই সংখ্যাটা, এই যোগফলটা কি 4 দ্বারা বিভাজ্য কিনা, যে কোনো ভাবে তুমি বলতে পারো, সমস্যা নেই নাকি? যদি রিমাইন্ডার থাকে তাহলে 4 দ্বারা বিভাজ্য না, আর যদি না থাকে, প্রশ্নটা বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা কি কেমন করে করতে হবে, এটা কি আমরা বের করতে পারবো? ধরো আমরা যে জানি, ধরো ক্যালকুলেটর বলো, বা এখন ধরো সুপার কম্পিউটার আমাদের হাতে নেই, আমরা ল্যাবে যে সমস্ত কম্পিউটারে কাজ করি, তোমার ল্যাবের যে কম্পিউটার, ধরো এই যে, এটাকে কি বের করতে পারবে বলো দেখি, কি মনে হয়? না স্যার। আমরা বের করতে পারবো না। তাহলে কি ধরো এটাকে 4 দিয়ে ভাগ করলে কত হবে ভাগশেষ কি আমরা বলতে পারবো? স্বাভাবিক আমরা যে আমাদের যে জ্ঞান আছে এখন পর্যন্ত, ধরো না স্যার। হ্যাঁ পারবো না। তাহলে এখন ধরো কি করে, এই যে কনগ্রুয়েন্স থিওরি, কি করে এটাকে তোমার বলে দেবে, সেটাই জাস্ট আমরা দেখাচ্ছি, তাহলে খুবই সহজ। ওই যে কিউ কে জানার দরকার হয় না কোনো, বা তোমার ই কত তাকেও জানার দরকার হয় না স্পেসিফিক। খেয়াল করে দেখো, এই যে আসলে আমরা কিন্তু এখানে বলছি আসলে এইটা কত, তাও কিন্তু আমরা স্পেসিফিক জানিনি, মানে একে ভাঙালে কত হয় তাও কিন্তু আমরা জানিনি। জানছি বলো দেখি? না জেনেই বলে দিতে পারছি, ধরো এ স্পেসিফিক কত তোমার, একে ভাঙালে কত হয় তাও কিন্তু আমরা করিনি। এই কিউ কত মোটেও কিছু জানি না, কিন্তু ভাগশেষ কত বলে দিচ্ছি। এই যুক্তিকে ধরো আমরা ব্যবহার করবো, দেখো কেমন করে ব্যবহার করবো, জাস্ট এটা দেখায় আমি শেষ করছি আজকে। কি মনে হয় ধরো, এটা কি মজার না নাকি? এটা কি গণিত অলিম্পিয়াডে দেখছো নাকি কখনো? কিসের
ইউনিভার্সিটি গণিত অলিম্পিয়াডে? হ্যাঁ, না স্যার, এরকম পাওয়া যায়নি স্যার এখন তো। ইউনিভার্সিটি গণিত অলিম্পিয়াড এগুলো কখনো আসবে না আর কি, ঠিক আছে? ইউনিভার্সিটি গণিত অলিম্পিয়াডে শুধু বইয়ের অঙ্ক তুলে দিয়ে কি করে দেয়। হ্যাঁ, এটা ইসে আসে তোমার স্কুল কলেজ লেভেলের গণিত অলিম্পিয়াড আসে এগুলো। দেখো তাহলে কেমন করে যুক্তি খাটাতে পারি আমরা, দেখো খুবই সহজ। তোমরা তো ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশন জানো, সমস্যা নেই, তাই না? ধরো এন ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 ডট ডট এন পর্যন্ত। ধরো তোমার কি মনে হয় 4 ফ্যাক্টোরিয়াল, ধরো ধরো এই যে 4 ফ্যাক্টোরিয়াল সমান কত জানো না সবাই? খুব ইজি। 4 ফ্যাক্টোরিয়াল কত বলো দেখি? 24। 24, তাই না? এটা কি তোমার, এটা কি বলতে পারি আমরা এরকম? দেখো এখন কোনো সমস্যা নাই, এগুলো কিন্তু এরকম করে লিখতে পারি। দেখো এটা কি সত্য বলো দেখি? জি স্যার। বলো দেখি, এটা কিন্তু সমস্যা নেই। তুমি যদি এডুককে কল্পনা করো, সত্য কিন্তু এটা যে কোনো সংখ্যা নিজের সাথে কিন্তু সে যে কোনো মডুলো এন, আমরা প্রথম যে প্রপার্টি লিখছি না, এ কনগ্রুয়েন্ট এ মডুলো 4 লিখছি না নাকি? দেখো এখন ভয় পাওয়ার কিছু নেই কিন্তু। আর তুমি যদি এডুককে কল্পনা করো তাও কিন্তু সত্য তোমার, কারণ 24 থেকে 0 যদি বাদ দাও মানে 24 হবে, 24 তো 4 দ্বারা বিভাজ্য নাকি? এজন্য ভয় পাওয়ার কিছু নেই কিন্তু, এরকম নোটেশন ব্যবহার করে সবসময়, নাকি বুঝতে পারোনি? আসলে আমরা এইটুকুই লিখছি, তুমি যদি মনে করতে পারো যে এই মাঝখানেরটা বাদ দাও, আসলে আমরা কিন্তু এইটুকু লিখছি যে কোনো সমস্যা নেই। আসলে কিন্তু আমরা এরকম লিখছি যে 4 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট 0 মডুলো ধরো 4, এইটুকু লিখছি আমরা, ঠিক আছে? আসলে এটাই লিখছি। অথবা তুমি যদি মনে করো, ঠিক আছে, তাহলে এরকম এরকম লিখতে পারি। এখানে মানে বারবার মডুলো এন লিখবো না আমরা, বারবার মডুলো এন লেখার কোনো দরকার নেই, ঠিক আছে? নাকি বুঝতে পারো না এটা? ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার ও সরি, আমি আমি অঙ্কটা একটা ভুল করছি তোমাদের বই, আমি এখানে লিখতে ভুল করছি, সরি। এটা হচ্ছে বইয়েরটাই করি আগে, পরে অন্যটা করতে হবে। এটা হচ্ছে আসলে 12 আছে তোমাদের বইয়ে, এটাই করি, তারপরে আমি অন্যটা দেখাচ্ছি। এই যে 12, তাহলে সমস্যা নেই। এটা তো তোমার 12 দ্বারাও বিভাজ্য নাকি? বিভাজ্য না 12 দ্বারা? কি মনে হয় 12 দ্বারা বিভাজ্য? বিভাজ্য স্যার। হ্যাঁ, 12 দিয়ে দেখা, জি, তুমি স্যার। তুমি যে কোনো সংখ্যা দিয়ে বের করতে পারবা, সমস্যা নেই, সেটা তোমাদের হোমওয়ার্ক আর কি। তাহলে এখানে আমি 12 লিখে দিই। এটা 12, আসলে আমি ভুল লিখছি, ঠিক আছে? এখন এখানে বলো দেখি যে তোমার এই যে আসলে 4 ফ্যাক্টোরিয়াল, ধর 5 ফ্যাক্টোরিয়াল, এর মধ্যে কি 4 ফ্যাক্টোরিয়াল থাকে কি মনে হয়? জি স্যার থাকে। ধর 6 ফ্যাক্টোরিয়াল এর ভিতর কি 4 ফ্যাক্টোরিয়াল থাকে? জি স্যার। তাহলে আসলে দেখো 3 ফ্যাক্টোরিয়াল এর ভিতর কি 4 ফ্যাক্টোরিয়াল থাকে? না স্যার। হ্যাঁ, থাকে না কিন্তু। আসলে আমরা এই জন্য এই ডেকে চুজ করছি যে 12 দিয়ে, তো 3 ফ্যাক্টোরিয়াল কিন্তু 12 দিয়ে তোমার বিভাজ্য না, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা কি এই ডেকে লিখতে পারি বলো দেখি? দেখো দেখি, আমার ধরনের এটা লিখতে পারবো যে দাস ধরো ফর কে যদি তোমার ধরো গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4 হয়, ঠিক আছে? তাহলে যে কোনো ধরো কে ফ্যাক্টোরিয়াল মানে কি তোমার বলো দেখি? যে কোনো কে ফ্যাক্টোরিয়াল মানে কি? ধরো যে কোনো কে ফ্যাক্টোরিয়াল মানে কি? ধরো কে ফ্যাক্টোরিয়াল মানে কে এর মান কিন্তু 4 এর থেকে বড়। এই 1 তোমরা এরকম জানো যে 2 3 ধরো 4 5 এরকম করতে করতে কি পর্যন্ত যাবে? তোমার কে পর্যন্ত যাবে না নাকি? জি স্যার। তাহলে এখানে কি এইটুক মানে কত বলো দেখি? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল 5, ধরো আমরা দুই একটা সংখ্যা বেশি লিখি যে 6, এরকম করতে করতে ধরো কে, তাই না? ঠিক আছে। জি স্যার। তাহলে বলো দেখি এই এই সংখ্যাটা কি 12 দ্বারা বিভাজ্য কি মনে হয় তোমাদের? জি স্যার। কারণ কি তুমি যদি এইটুকু একটা ফ্যাক্টর আছেই তোমার, এই কিন্তু একটা ইন্টিজার। তাহলে আসলে কি কে এর মান যদি তোমার গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 4 হয়, তাহলে যে কোনো কে ফ্যাক্টোরিয়াল কিন্তু তোমার 12 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে মূল লজিক, ঠিক আছে নাকি? বুঝতে পারছো না বুঝতে পারোনি? জি স্যার বুঝেছি।
তাহলে আমরা এটা বলতে পারি, যেহেতু এটা 12 দ্বারা বিভাজ্য, অর্থাৎ আমরা এরকম বলতে পারি যে দেয়ারফোর ধরো কে ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট 0 মডুলো 12, তাই না? কিন্তু এখানে কে এর কিন্তু হতে হবে, কে হচ্ছে অবশ্যই তোমার গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 4, ঠিক আছে না? মানো না এটা? মানো? জি স্যার। তাহলে আমি এখন তো একটু বেশি করে করাচ্ছি, বোঝায় দিয়ে, তাহলে তুমি বুঝতে পারো। তাহলে অর্থাৎ কি পেলাম আমরা, যে আমরা এরকম করে লিখতে পারি, ধর 3 4 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট 0 ধরো মডুলো 12, এটা তো সত্য নাকি? তারপরে ধরো 5 ফ্যাক্টোরিয়াল কনগ্রুয়েন্ট 0 ধরো মডুলো 12, সত্য এটা? জি স্যার। এটা সত্য, আসলে সবার জন্য সত্য হবে নাকি? তুমি যদি এরকম করে চলতে থাকো, কারণ এর চেয়ে বড় যে কোনো সংখ্যা, ধরো আমরা ধরো লাস্টের একটা লিখতাম, ধরো 99 ফ্যাক্টোরিয়াল ধরো কনগ্রুয়েন্ট 0 মডুলো 12, তাই না? নাকি আমাদের কত পর্যন্ত যেতে হবে বলো দেখি? 100, আমাদের যদি 100 আছে, সে 100 পর্যন্ত যাবো। সবাই সত্য না এটা? অবশ্যই মানো তোমরা নাকি? মানো কিনা দেখো এটা। জি স্যার, সত্য স্যার। এখন দেখো এই যে আমরা একটা প্রপার্টিজ পড়ছিলাম না, যদি এ যদি কনগ্রুয়েন্ট বি মডুলো এন, আবার যদি তোমার সি কনগ্রুয়েন্ট ডি মডুলো এন হয়, তাহলে কি হবে বলো দেখি? এই দুটো থেকে কি পাবো আমরা বলো দেখি? আমি একটু ইলাবোরেট করছি, বই করিনি তো, আমি আমার নিজেরই প্রথমে একটু বুঝতে কষ্ট হয়েছিল কি করে ওটা সে লিখছে। এই দুটো মিলে আমরা কি লিখতে পারবো এই প্রপার্টির সাহায্যে বলো দেখি? লাল কালি দেই করি, তাহলে বুঝতে সুবিধা। এই দুটো মিলে কি লিখতে পারবো বলো দেখি? বলতে পারবা? এটা ধরো এ, এটা বি, এটা সি, এটা ধরো ডি, মডুলো কিন্তু এটাও এন। 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু স্যার যোগ আকারে স্যার। এই যে দেখো, এই যে এটার সাহায্যে তুমি, আমি এটা দেখাতে, এটা বুঝতে হবে তোমাকে, মানে এইগুলো এত পাওয়ারফুল তোমার, সেটাই বলছি, প্রমাণ খুব সহজ কিন্তু প্রচন্ড পাওয়ারফুল, এইগুলো দিয়ে করা। এই যে দেখো, এইটাকে ব্যবহার করবো, যে এ কনগ্রুয়েন্ট বি মডুলো এন, সি কনগ্রুয়েন্ট ডি মডুলো এন যদি হয়, তাহলে এই যে বাম পাশ যোগ করো, ডান পাশ যোগ করলেও সেও কিন্তু মডুলো তোমার এন হবে, অথবা গুণ করলে মডুলো এন হবে। তাহলে আমরা যদি এই 4কে ব্যবহার করি, তাহলে কি লিখতে পারবো বলো এবার? কি লিখতে পারবো 4কে যদি ব্যবহার করি? এই প্রথম দুটো থেকে ধরো কি লিখতে পারবো বলো তো কি? 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 0 মডুলো স্যার। হ্যাঁ, ওই যে 0 প্লাস 0 মডুলো 12। ওই থেকে ধরো এই যে আমি লাল কালি দেখি, 4 ফ্যাক্টোরিয়াল যোগ ধরো 5 ফ্যাক্টোরিয়াল, তাই না? 4 এর সাহায্যে এটা তোমার মডুলো, ও না সরি 0 না, ডান পাশে তো 0 যোগ 0 0, তোমার এটা তোমার কি হবে? মডুলো কত হবে? 12 স্যার। মডুলো 12। এটা কিন্তু মানতে হবে, দেখো সবাই মানো কিনা, এটা নাহলে কিন্তু হবে না। এটা কিন্তু আমরা পাইছি কোথা থেকে? যে বাই কতটা, বাই 3 লিখছিলাম নাকি? 3 না? জি স্যার। 4, যাক দেখো 4 না 3? 4 স্যার এটা স্যার। ও 4, সরি, হ্যাঁ ভুল লিখলে আবার তখন গোলমাল হয়ে যাবে, খুঁজে পাবো না, তাহলে তো মিলাতে পারবো। 4 থেকে, ঠিক আছে। এখন ধরো এই দুটো মিলে, এর সাথে যদি এটাকে অ্যাপ্লাই করি, আবার 4 কে অ্যাপ্লাই করি, কি হবে বলো দেখি? এখন যদি ধরো 8 এর সাথে, দেখো যদি 8 এর সাথে এটাকে অ্যাপ্লাই করি, দেখো দেখি কি হবে? 8 আর 8 যদি আবার এই 4 কে অ্যাপ্লাই করি, এই দুটোকে মিলে যদি যোগ করি, কি হবে বলো দেখি? 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল প্লাস 6 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, আবার একই লিখতে পারবো, তাই না? জি স্যার। এই যে দেখো, মানে কি ওরে কত পাওয়ারফুল, দেখো সেটাই আমি করছি। যে ধরো আবার আমরা ধরো নীল কালি, এই কালি দিয়েই লিখি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, মানে বোঝা খুব ইম্পর্টেন্ট। তুমি একটা মেকানিজম শেখার থেকে, তাহলে তুমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। 6 ফ্যাক্টোরিয়াল ওই একই সূত্র অ্যাপ্লাই করছি। ডান পাশে তোমার 0, এই যে মডুলো তোমার কত হবে বলো তো? 12, তাই না? ওই একই সূত্র, একই বাই, যদি সত্যি সত্যি আমি 4 লিখে থাকি, আমি জানি আমি ভুলে গেছি, তাই না? এটা করতে পারবো না? সরি, জি স্যার। দেখো এই যে, বুঝতে পারছো? আবার যদি তুমি কথার কথা, এরকম কি করতেই থাকতে পারবা, তাই না? ওই সূত্রকে আবার ব্যবহার করতে, এখানে ধরো 7 ফ্যাক্টোরিয়াল আছে, 8 আছে, এরকম আছে না?
একইভাবে যদি ব্যবহার করতে থাকলো কি হবে, এরকম এই ডান পাশে তো কোনো চেঞ্জ হবে না, যেহেতু ডান পাশ 0 তোমার, তাই না? তাহলে বলো দেখি কি পাবা, এই প্রসেস যদি তুমি অ্যাপ্লাই করতে থাকো কি পাবা বলো দেখি। স্যার 4 থেকে শুরু করে 100 পর্যন্ত স্যার 100 পর্যন্ত একেবারে এই জিনিসটা হবে। ধরো আমি এখন এই যে ধরো এটা লিখছি, একটা জিনিস ভালো করে বোঝা, তুমি যে কোনো সংখ্যা 12 দিয়ে ডিভাইড না, যে কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করলে কত ভাগশেষ সব বলে দিতে পারবা। এই যে ধরো তাহলে আমরা কি এইভাবে যদি প্রসিড করি, ধরো আমি ব্যাখ্যা করে বোঝাই দিই, তাহলে কি লিখতে পারবো, যে ধরো এই যে ধরো 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ধরো 6 ফ্যাক্টোরিয়াল, এরকম করে ওই ওই একই যুক্তি চলতেই থাকবে। কিন্তু ধরো একটা বেশি লিখলাম যে 7 ফ্যাক্টোরিয়াল প্লাস ধরো তোমার ডট 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 কত, ধরো 98 ফ্যাক্টোরিয়াল লিখলাম, সমস্যা নেই, 99 ফ্যাক্টোরিয়াল, কি হবে সব বলো দেখি একইভাবে। বইতে আসলে ব্যাখ্যা করি, কারণ আমারও প্রথমে একটু বুঝতে কষ্ট হয়েছে, এটা স্বাভাবিক। এই যে ধরো 0, ঠিক আছে আমি দেখাচ্ছি, এটাই মানো কিনা দেখো, মডুলো তোমার 12, এটা মানো কিনা দেখো, এটা মানো কিনা, জি স্যার। অবশ্যই মানো তাই না? ওই যে কিন্তু বাই 4 এর সাহায্যে সব, ঠিক আছে, বাই 4 এর সাহায্যে। দেখাচ্ছি ধরো এই যে বাই 4 এর সাহায্যে, দুই দিকেই দেখায়, নাহলে তোমার পরে আর খুঁজে পাবা না। এখন ধরো যে আমরা দেখছিলাম কিন্তু ধরো সি কে যদি এর দুই পাশে যদি সি কে যোগ করি কোনো সমস্যা আছে? এই যে দেখো এই যে দেখো এই যে একটা প্রপার্টিস দেখছিলাম আমরা, এত মজার, আমি নিজেই বুঝতাম না, একদিন আগেই বুঝতাম না। এই যে দেখো এই প্রপার্টিটা যদি অ্যাপ্লাই করি, এই যে দেখো এ হচ্ছে কনগ্রুয়েন্ট বি মডুলো এন, তুমি এর এই পাশে কিন্তু সি যোগ করতে পারো, সি করলে সেই কোনো সমস্যা করবে না সে, তাই না? সেম থাকবে, গুণ করলেও সেম থাকবে। এটা কত 5, তাহলে এই 5 কে এখন ব্যবহার করব। তাহলে 5 কে ব্যবহার করলে কি হবে কে বলতে পারবে বলো কি, কেন 5 কে ব্যবহার করবে? কারণ আমাদের তো জানতে হবে 1 থেকে, ধরো 5 এখানে যদি 5 কে ব্যবহার করি, দেখো কি যুক্তি, ধরো 5 কে যদি ব্যবহার করি তাহলে সি মানে ধরো আমরা এরকম উভয় পাশে যোগ, এটা কি ইমপ্লাই করবে, ধরো ধরো 1 ফ্যাক্টোরিয়াল, ধরো সরি 5 কে 1 ফ্যাক্টোরিয়াল যোগ ধরো 2 ফ্যাক্টোরিয়াল যোগ, ছোট করে লিখি, ধরো 3 ফ্যাক্টোরিয়াল যোগ ধরো 4 ফ্যাক্টোরিয়াল যোগ ধরো 5 ফ্যাক্টোরিয়াল, এরকম করে চলতেই থাকবে, ঠিক আছে? ধরো তোমার কি হবে প্লাস, ধরো এই পাশে 98 লিখলাম না, একবারে তোমার 100 লিখে দিলাম, ধরো যোগ 100 ফ্যাক্টোরিয়াল, এর আগে তো আছে সির মান কত তোমার, 1 ফ্যাক্টোরিয়াল যোগ 2 ফ্যাক্টোরিয়াল যোগ 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে ডান পাশে কি হবে বলো? স্যার 9 স্যার 9 প্লাস হ্যাঁ 0 ধরো 9 প্লাস 0, বা ধরো আমি যদি তোমাদের একটু বেশি করে বোঝাই, সমস্যা নেই, কারণ অন্য যারা পরে ভিডিও দেখবে, আসলে উভয় পাশে একই জিনিস যোগ করছি তাই না, 3 ফ্যাক্টোরিয়াল তাই না, জি স্যার প্লাস 0, এই যে সি, সি মানে কিন্তু এইটা, ঠিক আছে? এটা অবশ্যই তোমার কি হবে দেখো কি যুক্তি, এটা দেখে আমি মানে অবাক হয়ে গেছি। এই যে 12, ঠিক আছে না? এটা লিখতে পারি, কোনো সমস্যা নেই নাকি? অবশ্যই লিখতে পারি নাকি? জি স্যার কিসের সাহায্যে লিখতে পারি? 5 এর সাহায্যে লিখতে পারি। এটা কি লিখে দিলাম একটু, তাহলে তো ওটাকে ওইগুলো ছাড়া কিন্তু চলবে না কিছু। 5 বোধ আমি দেখে আসলাম কেবল 5। দেখো এবার তাহলে কি ঘটছে, কি মজার জিনিস দেখো, তাহলে কি ঘটছে বলো তো, কি ঘটে গেছে এবার পলাশ সাহেব? যোগফল বের করবোই না, চিনিই না তোদের। ভাগশেষ স্যার 9 চলে আসলো স্যার। তা কি হলো তাহলে? ধরো আমি একটা বেশি লিখি, নাহলে তো বুঝতে পারবো না, তোমাদের বোঝাতে হবে। ধরো 1 ফ্যাক্টোরিয়াল, ধরো আমি আর এখানে এবার বেশি লেখা দেয়, ধরো 2 ফ্যাক্টোরিয়াল, এরকম করতে করতে ধরো 100 ফ্যাক্টোরিয়াল প্লাস কনগ্রুয়েন্ট কত, এবার এবার লিখে দিতে পারবো 9 তাই না, মডুলো 12। এর মানে কি, এটার অর্থ আমরা বুঝি, মানে কি, কি মানে বলো দেখি এটার? মানে স্যার 1 থেকে শুরু করে 100 ফ্যাক্টরিয়াল পর্যন্ত এর যোগফলের থেকে 9 বিয়োগ করার পর স্যার 12টা ডিভিজিবল হবে স্যার। হ্যাঁ সেটা হবে, অথবা আমরা বলতে পারি যে এটা হচ্ছে এমন একটা সংখ্যা, একে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 9 হবে নাকি? জি স্যার। হ্যাঁ, তো কি কি বিস্ময়কর জিনিস করে ফেললো।
এটা যদি ফিল না করতে পারো এটা বিরাট বিস্ময়কর, তা না হলে কিন্তু তুমি মজা পাবা না কখনো। স্যার থিওরাম প্রয়োগ না করলে তো হবে, মানে মাল্টিপল আকারে তো লিখতে পারবো, মানে 1 হ্যাঁ। ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 4 5। হ্যাঁ করো, তুমি 6, 7, 9 করে দেখাও তো কিন্তু। হ্যাঁ কেমন করে কথা, অবশ্যই করতে পারবো স্যার বলছিলাম। 1 2 3 এখন স্যার 4 কে আমরা 24 বানাতে পারি, এটা 12 আর 5 টাও 12 মাল্টিপল 5 ফ্যাক্টরিয়াল 6 ফ্যাক্টরিয়ালটাও হ্যাঁ ওই হিসেবে লিখতে পারি স্যার। হ্যাঁ হ্যাঁ, না তো কিন্তু হয়তো তুমি কিন্তু স্যার 1 2 3 এটাকে আমরা লিখতে পারবো না। না না, কিন্তু সে পারবা, কিন্তু তোমার তো ভাগশেষ জানতে হবে তো তোমার। এইটা হচ্ছে তাই, দেখো এইটা বিস্ময়কর ব্যাপার ঘটাইছে এটা। তাহলে আমরা ধরো এটা বলতে পারি যে ধরো ওই যে একেও জানি না, কিউ কত তাকেও জানি না, তাই না? এখানেও সে একই ঘটনা। ধরো এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার। ধরো আমরা কিন্তু জানি না, এই যে ধরো এই যে এটা হচ্ছে, তাহলে ধরো আমাদের অ্যান্সার হচ্ছে কত, অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। এখন তুমি ধরো 4 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দিয়ে 7 দিয়ে যে কোনো সংখ্যা দিয়ে বের করতে পারবা তুমি। ধরো সরি কালো কালি দিয়ে লিখুন, অ্যান্সারটা শেষ করি, এটা শেষ করি। ধরো অ্যান্সার হচ্ছে তোমার কি হবে 9 নাকি? ঠিক আছে, অথবা ধরো অন্যভাবে করতে পারে, তোমার পরীক্ষা যদি এরকম দিয়ে দেয় যে এত -9 12 দ্বারা বিভাজ্য, তাহলে একই জিনিস, তাই না? এইটা হচ্ছে তোমার এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ওরা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটাই যে কনগ্রুয়েন্সে, যে তুমি কিছুই জানি না আমরা, কিন্তু ধরো এই যে 1 ফ্যাক্টরিয়াল ধরো 2 ফ্যাক্টরিয়াল যোগ ধরো 100 ফ্যাক্টরিয়াল, এটা সমান হচ্ছে তোমার কিউ ইন্টু ধরো 12 প্লাস 9। আমরা আসলে এইটা কি জানি না, মানে জানি বের করা খুব কঠিন, কিউ কি মোটেও জানি না। স্যার এটা একটু উপরে দিয়ে নিলে ভালো হয় স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এই যে আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে করে দিলাম, আসলে কি বইয়ে কিন্তু কিছুই করিনি, কারণ বইয়েরা তো এক্সপার্ট। ধরো আমি প্রথমে বুঝতে পারিনি বই দেখে। হ্যাঁ ধরো আমি এখন একটা জিনিস, এখন এখন তোমরা বুঝতে পারবা, বইয়ের মতো করে বুঝতে পারবা। আর আমাদের ক্লাস শেষ, সরি অনেক সময় নিয়ে ফেলছি, যাক সমস্যা নেই, কিন্তু তোমাকে ফিল করতে হবে এটা খুবই মজার জিনিস, না হলে কিন্তু তুমি মজা পাবা না ফিল না করলে। এবং এই জন্য এত এত কার্ল ফ্রেডরিক গাউসকে নিয়ে আসলে আসলে 1 যোগ 2 যোগ করছে, ওটা খুবই প্রিলিমিনারি জিনিস, সেটা আরো কত বড় বড় কি করেছে সেটা আমাদের বলতে হবে অন্যকে, যাতে তুমি ম্যাথমেটিক্স এর এই গল্প ধরো, এই গল্প সবাই জানে যে 1 যোগ 2 করলে, কিন্তু এই গল্প কেউ জানে না, খুব কম মানুষ জানে যে এই এত জটিল একটা প্রক্রিয়াকে সে কত সহজে করে দিচ্ছিল। এই যে দেখো বইয়ে কিন্তু এরকম করে লিখছে, এই যে দেখো খেয়াল করে এক লাইনে লিখে দেওয়া যায়, এই যে বুঝতে পারছো 4 থেকে শুরু করে সব 0 0 লিখে দিছে, কেমন করে বুঝতে পারছো? এটা কিন্তু যোগ করছে। আসলে না, তুমি প্রথমে এরকম করে করার দরকার নাই, তাহলে বুঝতে পারবে না তোমরা, ঠিক আছে? আমি যেভাবে করে দিলাম তারপরে তুমি বুঝতে পারবা, ওটা থাক, আমি ওটা বলছি স্যার না। উপর থেকেই তো 0 বানাইছে স্যার, হ্যাঁ বানাবি উপর থেকে তো বলতে পারি। হ্যাঁ মানে 98 যদি 0 99 যদি 0 হয় তাহলে অবশ্যই 100 ফ্যাক্টরিয়াল 0 হবে, মানে 1 × 100 - 1 98, হ্যাঁ হ্যাঁ সব মানে ফ্যাক্টরিয়ালের রুলস প্রয়োগ করে। ফ্যাক্ট না, ওটা তো আমরা ফ্যাক্টরিয়াল রুলস প্রয়োগ করিনি, আমরা করছি এই রুলস প্রয়োগ, তোমার এই যে মডুলার, এই তোমার এই যে কনগ্রুয়েন্সের প্রয়োগ করে করছি। ফ্যাক্টরিয়ালের কোনো না তো, ফ্যাক্টরিয়ালকে 12 দিয়ে ভাগ করতে পারি, শেডের সাহায্যে আমরা কে অ্যাপ্লাই করছি, তোমার এই যে কনগ্রুয়েন্স কে অ্যাপ্লাই করছি। তা আমি তোমরা প্রথমে এইভাবেই করবা, তাহলে বুঝতে পারবা। হ্যাঁ একটু করে, ঠিক আছে? বুঝতে পারলে? আশা করি সবাই বুঝতে পারছো নাকি? প্রশ্ন আছে কারো? ক্লাস শেষ, আমাদের সময় অনেক সময় নিয়ে ফেলছি। কারো প্রশ্ন থাকলে বলতে পারো। প্রথমে একটু ইলাবোরেট করে করবা যে ওই যে বেসিক প্রপার্টিজ এর কোনটা কোথায় ব্যবহার করছি, সেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট প্রথমে। স্যার 1 2 3 ফ্যাক্টরিয়াল যে যোগ করে দিলাম, এটা যে 9 হলো, 9 এর সাথে যে 0 যোগ করলাম, স্যার এইটা কি করা যাবে? কেন? এই যে দেখো এখানে না, এখানে তোমার কি ছিল, এই পাশে তো তোমার ছিল না, ধরো এই পাশে কি এইটা আমরা পাইছি না, এই যে ধরো 4 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল থেকে 100 ফ্যাক্টরিয়াল, কনগ্রুয়েন্স 0, মডুলো কত স্যার পাইছো আমি তুমি? বলতে 12। যাচ্ছি 9 আর 0 মানে যে যোগ করে লিখলেন একবারে, এইটা কিভাবে করলেন? এইটা
স্যার এটা করা যাবে? ওইটা 0 ইনটু মডুলো 12 না না এরকম না ছিল না? না 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 তুমি বুঝতে পারোনি। দেখো এটা বোঝাতো না, এটা বুঝতে হবে তোমার। এখানে কি পাইছো তুমি? এই গোটাটাকে তুমি ধরো এ, খেয়াল করে দেখো, এই গোটাটাকে মনে করো তুমি এ, খেয়াল করো এটা কি আমাদের এ না? এটা গোটা এ মনে জি করো স্যার। এ। এই এ হচ্ছে তোমার কি বলে যে এ হচ্ছে তোমার এ হচ্ছে কি কনগ্রুয়েন্ট 0 মডুলো 12, তাই না? তা তুমি উভয় পাশে উভয় পাশে সি যোগ করতে পারো ওই যে প্রপার্টি 5 এর সাহায্যে। এখানে ধরো সি যোগ করলাম, সি কত আমাদের? এটা কিন্তু সি, সি হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল এই 3 যে সি, ফ্যাক্টোরিয়াল এই যে এটা সি, এই যে সি, এটা এই পাশে যোগফল। এই পাশেও সি নিছি, এই যে, নাকি? অবশ্যই নিতে পারি না, পারি না? জি এটা স্যার মানো নিতে কিনা? পারি। তাই করছি, এত কিছু এইটা করিনি। নিতে পারি। হ্যাঁ এটা এই নিলাম। পর্যন্ত কোনো সমস্যা না। এই পাশে কি হয়ে গেল? এই পাশে তাহলে এখন কি হয়ে গেল? 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল থেকে একেবারে 100 ফ্যাক্টোরিয়াল। এই পাশে যোগ করলে কত হবে তোমার? স্যার এটা আমি তো- এই যোগটার কথাই বলতেছি যে এই না, যোগটা করা যাবে? এটা কেন যোগ করতে পারবো না? এটা তো যোগ খালি তোমার, কেন করতে পারবো জি না? স্যার এটাই। এই লাইন এ তো কিছুই লেখিনি, এই লাইনটাকে লিখছি, তো কিছুই স্যার এই লেখিনি। যোগটা নিয়ে কনফিউজ লাগতেছিল যে এই 9 আর 0 যোগ করা যাবে কিনা এভাবে। না কেন করা যাবে না? অবশ্যই করা যাবে। তোমার এখানে তো এ সি, তোমার এই যে আমরা সেই সেটাকেই লিখছি যে এখানে দুটো সংখ্যায় ভাগ করা ছিল তোমার, মানে একটা সংখ্যা দিয়ে দেখলাম 9। মূল মূল জিনিস হচ্ছে এটা যে তুমি উভয় পাশে এই সি কে যোগ করছো। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ তাহলে অবশ্যই এটা আমরা বলতে পারলাম। এখন ধরো আমি তোমাদের হোমওয়ার্ক দিব, ধরো এটা 12 না হয় এটা যদি 7 হয়, বা এটা যদি 15 হয়, তাহলে কত ভাগ শেষ হবে? তুমি যদি সত্যি সত্যি বুঝতে পারো, এবং আমি চাইবো যে তোমার ইলাবোরেটলি প্রথমে করো, ঠিক আছে নাকি? আর কারো প্রশ্ন আছে কোনো? তা তোমাকে মেইন পয়েন্টটা বুঝতে হবে যে কার্ল ফ্রেডরিক, এই জন্য 1+2+100 পর্যন্ত করলে যে হয়, এটা এখন আর বলা যাবে না। বলতে হবে যে এই জিনিস করছে কার্ল ফ্রেডরিক গাউস, যেটা স্টিল এখনো পৃথিবীর মানে ধর আমরা যে স্বাভাবিক যে কম্পিউটার ব্যবহার করি, কেউ এই সংখ্যাকেই বের করতে পারতো না, কিন্তু সেই সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে সেটা বলে দিতে পারছে, সেটা বলে দিতে পারো। তার মেইন এখানেই সে ব্রেক থ্রু করছে, যে ডিভিশন অ্যালগরিদমে জাস্ট এই অংশটাকে ব্রেক থ্রু করছে সে, যে এই কিউ কে জানি না, একেও এক্সপ্লিসিটলি আমরা জানি না, কিউ কত, ভাগফল কত জানার আমার দরকার নেই, আমি ভাগশেষকে ভাগশেষ বের করে ফেলতে পারছি। এটা হচ্ছে তোমার ব্রেক থ্রু। যদি আর কারো প্রশ্ন না থাকে, আসলে অনেক সময় হয়ে গেছে, আমি তোমাদের এখনই হোমওয়ার্ক দেবো। ধরো এই জিনিসটাকেই বলবো যে 15 দিয়ে ভাগ করো, অথবা এটাকেই ধরো 7 দিয়ে ভাগ করো, কত হয়? ঠিক আছে? আর কারো প্রশ্ন আছে কোনো? হ্যালো, না স্যার। বুঝতে পারছো সবাই নাকি? অন্যরা তো কথাই বলে না, বুঝতে পারছো কিনা আল্লাহ জানে। না অসুবিধা নেই, একবারে তো বোঝা যায় না, নিজেরা একটু পড়ো, তাহলে বুঝতে পারবে। আসলে কিন্তু ওই প্রপার্টিজ গুলো খুব ইম্পর্টেন্ট, ওটা খুব শক্তিশালী টুল, ওইগুলোকে ব্যবহার করছে, আমরা যুক্তি ব্যবহার করছি। এখানে আমি ধরো একটা খুব ইলাবোরেটলি করে দিলাম, আসলে এটা কিন্তু প্রথমে আমি প্রথমে ধরতে বুঝতে পারিনি যে এটা কেমন করে হচ্ছে, ওই যে 0 0 কেমন কেমন করে লিখে দিল, পরে জাস্ট চিন্তা করে আসলে এইভাবে করছে, ওই ইগুলোকে ব্যবহার করছে। এটা যদি বলে দেওয়া আসলে ঠিক না, তুমি যে চিন্তা করা নষ্ট হয়ে গেল আর কি, একবার বলে দিয়ে সেই যা, কিন্তু বলতে হবে একটু। তো ঠিক আছে, আজকে শেষ করি আমরা, যদি কারো প্রশ্ন না থাকে। তাহলে আমি এখনই ধর হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি দুটা, ধরো 2-3টে এরকম, তাহলে তুমি সেটাকে ব্যবহার করার চেষ্টা করবো আর কেমন করে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই আর কি। হুম, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।